2026 ব্যাচ, ধরো কালকে তোমার ফিজিক্সের টেস্ট পরীক্ষা অথবা এক সপ্তাহ পরে তোমার ফিজিক্সের টেস্ট পরীক্ষা, বাট তুমি বল চ্যাপ্টারটা জীবনে খুলেও দেখো না, বাট তুমি যদি এই ক্লাসটা জাস্ট করো যেখানে আমি মাত্র 5টা সিকিউ করাবো, তাহলে ইনশাআল্লাহ তুমি এই বল চ্যাপ্টার থেকে যত সিকিউ আসবে তোমার টেস্ট এক্সামে তুমি প্রত্যেকটা আনসার করতে পারবা, যত কঠিনই আসুক যত সহজই আসুক। আর তোমরা যদি এইরকম ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস চাও, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কমেন্টে লেখো ইন্টারেস্টেড, এবং আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখো। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের এই বল চ্যাপ্টারের মধ্যে মোট 5টা টাইপস আছে। প্রথম টাইপটা দেখে ভয় পায় না, প্রথম টাইপটা দেখতে মনে হয় অনেক ভয়ঙ্কর, বাট এটা খুবই ইজি একটা টাইপ। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ভাই সাদমান ভাইয়ের উপর ইনশাআল্লাহ ভরসা রাখো, ভাইয়া তোমাদেরকে বুঝাই দেব। সো আমি জাস্ট টাইপগুলো দেখাই দিই যে তোমাদের 5টা টাইপ কি কি আছে। এটা একটা টাইপ, এটা আরেকটা টাইপ, এটা আরেকটা টাইপ, এটা আরেকটা টাইপ। এগুলো অ্যাকচুয়ালি একটাই সূত্র, একটা সূত্রকে অনেক ভাবে লিখছি, ঠিক আছে? প্যারা খাও না, ভাইয়া ইনশাআল্লাহ বুঝাই দিতেছি। এটা হচ্ছে আরেকটা টাইপ, আর এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। ওকে, সো জাস্ট এই 5টা টাইপ পড়লে ইনশাআল্লাহ যত কঠিন কোশ্চেনই হোক না কেন আমরা আনসার করতে পারবো। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে চলো তোমাদেরকে আমি কিছু বেসিক জিনিস শিখাই দিই ফিজিক্সের কোন জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। যেমন ফিজিক্সে এস দিয়ে বোঝায় হচ্ছে সরণ, আমরা অনেকে নাও জানতে পারি। ফিজিক্সে এম দিয়ে বোঝায় হচ্ছে ভর, ফিজিক্সে ডব্লিউ দিয়ে বোঝায় হচ্ছে ওজন। ওজন মানে কি? এমজি। মুখস্থ করে ফেলো, যদি মনে না থাকে মুখস্থ করে ফেলো, না পারলে মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা নেই। ভাই ক্লাসের মধ্যে যা দিব ইনশাআল্লাহ এই স্লাইড থেকেই সবকিছু আসবে তোমার টেস্ট পরীক্ষায়, প্যারা নেই। দেন এ মানে হচ্ছে ত্বরণ, ইউ মানে হচ্ছে আদিবেগ। আদিবেগ মানে কি? কোন একটা বস্তু যেই বেগে হচ্ছে যাত্রা শুরু করে সেটাকে বলা হয় আদিবেগ। ভি এটার মানে হচ্ছে শেষ বেগ, কোন একটা বস্তু যেই বেগে যাত্রা শেষ করে সেটাকে বলা হয় শেষ বেগ। টি এটা হচ্ছে সময়, যতটুকু সময় বস্তুটা কাজ করে সেটা হচ্ছে সময়। ওকে, সো আমরা এই বেসিক রাশিগুলো যদি না জেনে থাকি তাহলে দেখলাম, দেখছো কত বেসিক থেকে শুরু করতেছি ভাইয়া, একদম ফিজিক্সের জিরো থেকে ইনশাআল্লাহ হিরো বানায় দেব এই ক্লাসে। দেখো জাস্ট দেখতে থাকো। এবার আমাদের কিছু কিছু হচ্ছে বেসিক সূত্র আছে সেটা আমরা দেখব। ধরো তুমি গতিগতি কিচ্ছু পড়ো নাই, তারপরে হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে একদম 100% ইনশাআল্লাহ বুঝাই দেব। সো কিছু কিছু সূত্র আমাদের মুখস্থ করতে হবে। ut + ½ at স্কয়ার, এটা মুখস্থ। কি কই থেকে আসছে কেমনে আসছে দরকার নেই তোমার জানার, তোমার মুখস্থ করতে বলছি, এটা মুখস্থ। v = u + at, v square = u square plus 2as, দেন হচ্ছে a = v minus u by t। ওকে, আচ্ছা এরপর আরেকটা সূত্র আছে f = ma। এবার আমরা এখানে কি লিখছি? a = v minus u by t না? ওকে, তাহলে আমরা এখানে লিখে দেব m * v minus u by t। ওকে ভাইরা, এইটুকু সূত্র তোমাদের মুখস্থ হইছে ইনশাআল্লাহ, এইটুকু সূত্র মুখস্থ হইছে। সো এটাই আমাদের এই চ্যাপ্টারের বেসিক। কোনটা কি বোঝায় কোনটা খায় না মাথায় না আমরা জানা দরকার নেই, আমরা জাস্ট এইটুকু বেসিকটা বুঝছি। ওকে, চলো আমরা এখন আমাদের টাইপে চলে যাই। প্রথম টাইপটা, এটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছে না? আমরা একটু টাইপটা দেখে আসি। ধরো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার নাম হচ্ছে m1, ঠিক আছে? এটা কি করতেছে? u1 আদিবেগে চলতেছে, ঠিক আছে? ওকে, কোন দিকে চলতেছে? এদিকে। এবার ফিজিক্সে দিক ধরতে হয় যে কোনো একটা দিকে পজিটিভ হলে এদিকে পজিটিভ, নালে এদিকে পজিটিভ। তো নরমালি আমরা ডান দিকেই পজিটিভ ধরি, তো ডান দিকে যে কোনো বেগকে আমরা কি ধরবো? পজিটিভ। ডান দিকে যে কোনো কিছু এটা হচ্ছে পজিটিভ। ওকে, আমরা পজিটিভ ধরবো। তাহলে যেহেতু এটার বেগ ডান দিকে তাহলে এটা পজিটিভ, u1 এর আগে পজিটিভ হবে। ওকে ওকে, আমরা বুঝলাম। এইবার ধরো হচ্ছে এটা আরেকটা বস্তু, এটা হচ্ছে m2, ঠিক আছে? এই m2 এর আদিবেগ হচ্ছে u2। ওকে, এবং এটা কোন দিকে? এটা হচ্ছে এদিকে। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার কি হইলো? এই দুইটার মধ্যে কিছুক্ষণ পরে গুতা লাগলো, যেমন ধর এটা একটু স্লো যাইতেছিল, এটা একটু ফাস্ট যাইতেছিল। তো এটা কি করলো? পিছন থেকে জোরে এসে একটা ধাক্কা মারলো। ধাক্কা মারার ফলে কি হবে? এই u2 যেই বেগে চলতেছে এই বেগটা কি চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। তো পিছন থেকে একটা গাড়ি এসে যদি তোমার গাড়িতে ধাক্কা মারে তাহলে তোমার গাড়ির বেগ চেঞ্জ হয়ে যাবে না? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমরা ধরে নেই m2 বস্তুটা এখন হচ্ছে v2 বেগে চলা শুরু করছে। ওকে, আর
m1 বস্তুটা যে ওরা ধাক্কা মারছে তারও তো বেগের একটা চেঞ্জ হবে, সো সে তার বেগ হয়ে গেছে এখন হচ্ছে ধর হচ্ছে m1, তার বেগ হয়ে গেছে হচ্ছে v1। বেগ বাড়ছে না কমছে আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট মনে করি যে বেগটা চেঞ্জ হইছে। ওকে, বেগটা চেঞ্জ হইছে। যেমন আমি তোমাদেরকে আরো সিম্পল উদাহরণ দিই, ধরো এটার আদি বেগ ছিল হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এটার আদি বেগ ছিল হচ্ছে ধরো 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি এটা কোনো না কোনো এক সময় কি এটা ধাক্কা মারবে, তো এটারে যখন ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে ধরো এটার বেগ হয়ে গেছে 12 কিলোমিটার পার আওয়ার আর এটার বেগ বাইরে হয়ে গেছে 25 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটুকু তো কমন সেন্সে আমরা বুঝতে পারতেছি যে একটা বস্তু স্পিডে এসে একটা স্লো বস্তুরে ধাক্কা মারছে, তাহলে স্পিডে যে বস্তুটা আসছে ওটার বেগ কমে গেছে আর যে বস্তুটা ধাক্কা মারছে ওটার বেগ বেড়ে গেছে, তাই না? ওকে, আমরা এটা বুঝছি। তাহলে আমরা এটা এখন একটু মুছে দিই, কারণ আমরা এটা বুঝে ফেলছি। এবার আসো হচ্ছে আমাদের আসল সূত্র। এবার ভরবেগের একটা সংরক্ষণ সূত্র আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা নিউটন মশাইয়ের কাছ থেকে আমরা নিছি। ভরবেগের সংরক্ষণ, সংরক্ষণ মানে কি ভরবেগটা স্থির থাকবে। এটা মানে হচ্ছে আগে বুঝে নি ভরবেগটা কি। ভরবেগ হচ্ছে ভর গুণ বেগ, নামের মধ্যে আছে না, ভর, ভর কত m, বেগ কত, বেগ হচ্ছে u অথবা v, যে কোনো একটা। তুমি যদি আদি ভরবেগ বের করতে চাও তাহলে m1 u1, তুমি যদি শেষ ভরবেগ বের করতে চাও তাহলে m1 v1। সিম্পল, খালি বাংলার মতো করে ফিজিক্স পড়াবো ইনশাআল্লাহ আজকে। দেখো তাহলে ভরবেগের সংরক্ষণ মানে এই দুইটা মিলায়া আগে যত ভরবেগ ছিল এই দুইটা মিলায়া পরে তত ভরবেগ হবে। এই দুইটা ধাক্কাধাক্কি লাগার আগে যতটুকু ভরবেগ ছিল ধাক্কাধাক্কি লাগার পরেও তাদের ভরবেগ সেম হবে। তার মানে সূত্রটা হচ্ছে আদি ভরবেগ। কার আদি ভরবেগ, কার আগে? সংঘর্ষের আগে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ ইকুয়াল হচ্ছে শেষ ভরবেগ, মানে সংঘর্ষের পরের ভরবেগ। ওকে, এটুকু আমরা ক্লিয়ার। এবার আমরা জানি সংঘর্ষের আগে ভরবেগ কত ছিল রে ভাইয়া, এটার ভরবেগ হচ্ছে m1 u1, ভর গুণ বেগের গুণফল ভরবেগ। তাহলে আমরা দেখি এই প্রথমটার আদি ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস দ্বিতীয়টার আদি ভরবেগ কত m2 u2। ওকে, এবার গুতা লাগার পরে কি হইছে, এটার ভর তো সেমই আছে, গাড়ির তো আর ভর চেঞ্জ হয় না, বেগটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হবে m1 v1 আর এটা শেষ বেগ কত হবে m2 v2। আমাকে বলো যে আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কি না? পারছি, বুঝতে পারছি। এইটাই হচ্ছে আমাদের একমাত্র সূত্র। এটা যদি ইনশাআল্লাহ আমরা মুখস্থ করতে পারি, মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের টাইপ 1 বলতে গেলে প্রায় শেষ। এখান থেকেই হচ্ছে বাকি সূত্রটা আসছে। এটা সবাই মুখস্থ পারি? ওকে, পারি, এটা আমরা অনেকেই পারি। এবার আসো, ধরো এবার সেম কাহিনী, এখানে m1, এখানে হচ্ছে u1, এখানে হচ্ছে m2 বস্তু, এটা u2 তে যাচ্ছে, ঠিক আছে, এটা u1 এ যাচ্ছে। এখন দুইজন মিলে ধাক্কাধাক্কি লাগার পরে m1 আর m2 একসাথে লেগে গেছে, একসাথে লেগে গেছে। দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হওয়ার পরে, আল্লাহ না করুন, তাহলে কি হয়, দুইটা একসাথে লেগে যায় না মাঝে মাঝে, তো দুইটা একসাথে লেগে গেছে, লেগে গিয়ে ওরা একটা বেগে যাইতেছে, সেই বেগটা হচ্ছে v। ওকে, এখন আমাদের সূত্রটা কি হবে? নরমালি দেখো তো, তুমি যদি এখানে m1 এর জায়গায় শেষ বেগ বসাইছো v1, m2 এর জায়গায় বসাইছো v2, এখন এইটার ক্ষেত্রে v1 আর v2 কি সেম না? কারণ দুইটা বস্তু কি একই সাথে যাইতেছে, তাহলে v1 এর মান যত v2 এর মানও তত, সেটা কত v। তাহলে তুমি যদি এইখানে জাস্ট বসায় দাও, যে এখানে তুমি যদি জাস্ট বসায় দাও যে m1 v প্লাস m2 v, তাহলে এখান থেকে কি v কমন নেওয়া যায় না? v যদি কমন নেই তাহলে কি আসে m1 প্লাস m2 v, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হচ্ছে m1 প্লাস m2 v। এটা কি আমাদের এক্সট্রা মুখস্থ করা লাগে? আমরা মুখস্থ করব না, আমরা এটা কোথা থেকে নিয়ে আসব? আমরা এই সূত্র থেকে নিয়ে আসব। তাহলে দেখো টাইপ 1 এর যে প্রথম পৃষ্ঠাটা এটা কিন্তু আমাদের ডান, তাই না? আমাদের এই সূত্রটা হচ্ছে মুখস্থ করা লাগবে না, আমরা শুধু এই সূত্রটা মুখস্থ করব। ওকে, ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। ওকে, এইবার তোমাকে মাঝে মাঝে দিবে গতি শক্তির সংরক্ষণ সূত্র, ভালো করে খেয়াল করো। এই পৃষ্ঠা, এই চ্যাপ্টারটাতে এটাই হচ্ছে সবচেয়ে গ্যাঞ্জামের মানে গ্যাঞ্জামের সূত্র, বাকি সব ইজি। এটা অনেকেই ভয় পায় যে ভাই গতি শক্তি সংরক্ষণ কি মাথা খারাপ হবে। দেখো আমাদের দুইটার সংরক্ষণ সূত্র শিখতে হয়, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা আমরা শিখে ফেলছি আলহামদুলিল্লাহ,
এখন আমরা শিখবো হচ্ছে গতি শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, আচ্ছা, গতি শক্তির সংরক্ষণ সূত্র কি আসলে? গতি শক্তির সংরক্ষণ সূত্র সেম জিনিস, জাস্ট এখানে দেখো কি হয়। ধরো এটা হচ্ছে m1, এটা u1 বেগে যাইতেছে এদিকে, ওই একই আগেরটার মতো। এটা হচ্ছে ধরো m2, এটা u2 বেগে যাইতেছে এদিকে। ওকে, এখন দুইটা ধাক্কাধাক্কি খাইছে, ধাক্কাধাক্কি খাওয়ার পরে m1 এর বেগ চেঞ্জ হয়ে গেছে v1, আর m2 এর বেগ চেঞ্জ হয়ে গেছে হচ্ছে v2। বাট এখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে এখানে তোমাকে স্পেসিফিক্যালি একটা শর্ত দিয়ে বলে দিবে গতি শক্তি সংরক্ষিত বা গতি শক্তি সংরক্ষণ হয়েছে। ভরবেগ সংরক্ষণ হইতেও পারে, নাও হইতে পারে। খেয়াল করে দেখো, যখন তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র তুমি শিখবা তখন গতি শক্তিটা সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যখন তুমি গতি শক্তির সংরক্ষণ সূত্র লিখবা তখন ভরবেগ সংরক্ষিত হইতেও পারে, নাও হইতে পারে। তখনই তোমার এই ম্যাজিক্যাল শব্দটা দিয়ে দিবে, ম্যাজিক্যাল বাক্যটা দিয়ে দিবে ম্যাথের মধ্যে যে গতি শক্তি সংরক্ষণ হয়েছে। তখন তোমার আর ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করবে না, তখন তোমাকে গতি শক্তির সংরক্ষণ সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ করতে হবে। এখন গতি শক্তির সংরক্ষণ সূত্রটা কি? ভাই, ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল? আদি ভরবেগ আর শেষ ভরবেগ ইজিক্যালস কি সমান, মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগের যোগফল হচ্ছে সমান। মানে এই দুইটার আদি ভরবেগ যত, এই দুইটার শেষ ভরবেগ তত। এটা ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে গতি শক্তির সংরক্ষণ সূত্র কি হবে? এই দুইটার আদি গতি শক্তি ইজিক্যালস এই দুইটার শেষ গতি শক্তি, তাই না? একই জিনিস। এখন ভাইয়া আমি তো গতি শক্তির সূত্র জানি না, নো ইস্যুস ভাইয়া, আছে তো ইনশাআল্লাহ। দেখো, গতি শক্তির সূত্র ই দিয়ে বোঝায় এনার্জি, কে দিয়ে বোঝায় কাইনেটিক। কাইনেটিক মানে হচ্ছে গতি শক্তি, ইজিক্যালস হচ্ছে হাফ m বেগ স্কয়ার। সেটা আদি বেগ হইতে পারে, শেষ বেগ হইতে পারে। আমরা নরমালি v দিয়ে প্রকাশ করি বেগকে, এইজন্য এটা হবে হাফ m v স্কয়ার। ঠিক আছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেগের স্কয়ার। ওকে, তাহলে চলো এখানে আদি গতি শক্তি কত হবে? এখানে হাফ m1 u1 স্কয়ার, এই যে এই বস্তুর আদি গতি শক্তি, প্লাস এই বস্তুর আদি গতি শক্তি কত? হাফ m2 u2 স্কয়ার। এবার এটা ইজিক্যালস কি হবে? এই বস্তুর শেষ গতি শক্তি, তাহলে কত? হাফ m1 v1 স্কয়ার প্লাস এই বস্তুর শেষ গতি শক্তি কত হবে? হাফ m2 v2 স্কয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে তোমাকে এই সূত্র দিয়ে ম্যাথ করতে দিবে, এই সূত্র দিয়ে ম্যাথ করতে দিবে, কিন্তু তোমাকে এইটার মান দিবে না, বলবে এটার মান ওয়াট, আমি জানি না, তোমাকে বের করতে বলবে, এবং বলবে এটার মান ওয়াট। তোমাকে জাস্ট এই মানগুলো দিয়ে দিবে, এই মানগুলো, এবং এই দুটার মান দিবে না। না দিয়ে বলবে আমাকে প্রমাণ করে দেখাও গতিশক্তি সংরক্ষিত হয়েছে। এখন গতিশক্তি যদি সংরক্ষিত হইতে হয় তাহলে কি এটা ইজিক্যালস এটা প্রমাণ করতে হবে না? তোমাকে প্রমাণ করতে হবে আদি গতিশক্তি ইজিক্যালস শেষ গতিশক্তি। এখন তুমি প্রমাণ কেমনে করবা যদি তোমার কাছে হচ্ছে v1 আর v2 এর মান না থাকে? সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, v1 আর v2 এর মান বের করার সূত্রটা শিখতে হবে। কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, তোমাকে হচ্ছে এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপক দিয়ে m1 এর মান দিবে, u1 এর মান দিবে, m2 u2 m আর m1 m2 এগুলোর মান দেয়া থাকবে, কিন্তু এটার মান দেয়া থাকবে না। তোমাকে বলবে প্রমাণ করো গতিশক্তি সংরক্ষিত হয়েছে। তখন তুমি লিখবা আমরা জানি গতিশক্তি সংরক্ষণ হতে হলে এটা ইকুয়ালস এটা। এখন তুমি কিন্তু বাম পাশের অংশ এটার মান বের করতে পারবে, কারণ m1 u1 m2 u2 এর মান দেয়া আছে। বাট ডান পাশের অংশের মান যখন তুমি বের করতে যাবা তখন তোমার v1 আর v2 লাগবে। এখন আমাদের তাহলে কি করতে হবে? v1 আর v2 এর জন্য সূত্রটা শিখতে হবে। এই সূত্রটাই হচ্ছে অনেকে ভয় পায়, আমি একদম পানি ভাতের মতো করে ইনশাআল্লাহ তোমাদেরকে সূত্রটা দেখাই দিব। এবার দেখো, গতিশক্তি সংরক্ষণশীলতার ক্ষেত্রে v1 এর মান বের করার জন্য তুমি জাস্ট এই জিনিসটা লিখবা। তোমাকে v1 দেখ বা v2 দেখ, যে কোনোটার মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি জাস্ট এই জিনিসটা আগে লিখবা। লেখা হইছে? ওকে। এখন যে কিছু বাই m1 m2 কিছু বাই m1 m2। ওকে, এইবার সুন্দর করে ভদ্র ছেলের মতো এখানে লিখবা হচ্ছে u1 আর এখানে লিখবা u2। ওকে, যে কোনো একটা লিখলেই হবে, এই পাশে u2 এই পাশে u1 লিখলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, লিখবা। এইবার তুমি একটু চিন্তা করে খেয়াল করবা তোমাকে কি বের করতে দিছে। তোমাকে বের করতে দিছে v1, রাইট? v1, তাহলে v1 অ্যাকচুয়ালি কার শেষ বেগ বলো তো?
এই যে এই ম্যাথের মধ্যে v1 টা কার শেষ বেগ m1 এর না m2? ভাইয়া v1 টা হচ্ছে m1 এর শেষ বেগ। ওকে, তাহলে v1 যদি m1 এর শেষ বেগ হয় তাহলে তুমি লিখবা m1 m2। বুঝাইতে পারছি? আবার বলি, v1 টা কার শেষ বেগ m1 এর শেষ বেগ। তাহলে m1 এর শেষ বেগ যদি হয় তাহলে m1 থেকে m2 হচ্ছে মাইনাস করব। ওকে, এবার এটা লেখার পরে এটারে নিয়ে সুন্দর মতো বসাই দিবা এইখানে। কোথায়? u1 এর আগে। কেন u1 এর আগে? কারণ v1 এর মান বের করতে বলছে, এইজন্য 1 আর 1 মিল রাখবা। ওকে, তাহলে দেখো প্রত্যেকটাতেই 1 কি বসছে? আগে বসছে। এবার কি বাকি থাকে? এবার বাকি থাকে হচ্ছে আমার u2 এর সামনে কিছু বসানো। এবার বলো তো u2 অ্যাকচুয়ালি কার আদিবেগ? u2 টা কার আদিবেগ? তোমাকে ম্যাথই হচ্ছে খুঁজে খুঁজে নিয়ে যাবে তোমাকে। u2 টা কার আদিবেগ? u2 টা হচ্ছে m2 এর আদিবেগ। তাইলে এখানে লিখবা 2m2। মানে এইখানে লেখার পরে যে জিনিসটা বাকি থাকবে ওইটার ভরের সাথে 2 যোগ করে দিবা, গুণ করে দিবা। তার মানে u2 এর ভরের সাথে তুমি 2 গুণ করে দিবা। বুঝো নাই? আবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমাকে v2 এর মান বের করতে দিছি। দেখো, এটা মনে রাখার উপায় কি? ভাইয়া কি বলছি? প্রথম ধাপ আমরা কি লিখবো? m1 m2 লিখবো। তারপর প্লাস লিখে এখানে লিখবো m1 m2। এবার যে কোনো একটার আগে হচ্ছে আমরা যে কোনো একটার সাথে হচ্ছে আমরা u1 দিব উপরে, আর যে কোনো একটার সাথে আমরা u2 দিব উপরে। ওকে, লিখলাম। এবার আমি আবার এখানে তাকাবো। তাকায় দেখলাম এখানে কি আছে? v2 আছে। তাহলে v2 থাকলে আমি চোখ বন্ধ করে এখানে লিখবো m2 m1। মানে এটা যার শেষ বেগ সেটাকে আগে লিখবো। m2 m1 লিখে আমি এখন দেখবো v2 এর সাথে কোন u টা মিলে। v2 এর সাথে মিলে হচ্ছে u2। তাহলে আমি কি করব? এই যে m2 m1 আছে এটারে টাইনা নিয়ে হচ্ছে u2 এর সামনে বসাবো। এবার আমি দেখবো যে এখানে আমার বাদ কি আছে? বাদ আছে u1। এবার u1 এর ভর কত? u1 এর ভর হচ্ছে আমার m1। তাহলে আমি কি করব? এখানে m1 এর সাথে 2 গুণ করে বসাই দেব। এই হচ্ছে ম্যাথের সূত্র। বুঝতে পারছো? আমি আরেকবার করি। হ্যাঁ, ধরো এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এখানে v1 দেয়া আছে, তোমারে বলছে গতিশক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, এটা ব্যাখ্যা করো, এবং তোমাকে বলছে যে v1 v2 এর মান বের করতে। তাহলে ধরো v1 এর মান বের করবা, তাহলে কি লিখবা? আমি আবার দেখাচ্ছি, m1 m2 লিখবা। দেন এখানেও m1 m2 লিখবা, এটা মুখস্থ। দেন এখানে u1 এখানে u2। এবার আমরা দেখব যে আমাদের কি বের করতে দিছে রে ভাইয়া? v1 বের করতে দিলে আমরা লিখব m1 m2। যেটা বের করতে দিছে ওটার ভর আগে, আর যেটা বের করতে দেবে ওটার ভর পরে। লিখে এটাকে নিয়ে কোথায় বসাবো? v1 এর সাথে কার মিল আছে? u1 না u2? u1 দুইটাতেই 1 আছে, তাহলে এই m1 m2 রে নিয়ে u1 এর সাথে বসাই দিব। কোনটা বাকি আছে? u2। এখন u2 এর ভর কত? m2। এখন m2 এর সাথে 2 গুণ করে এখানে বসাই দিব, 2m2। ওকে, আবার হচ্ছে আমরা v2 টা করি। v2 ইকুয়ালস কত? m1 m2 প্লাস এখানে লিখব m1 m2। লেখার পরে আমরা হচ্ছে এখানে কি করব? আমরা এখানে চুপচাপ u1 u2 বসাই দিব। বসাই দেওয়ার পরে এখন চিন্তা করব কি বের করতে দিচ্ছে? v2। তাহলে v2 বের করতে দিলে এটা হবে m2 m1। m2 আগে। এখন v2 কার সাথে মিলে? u2 এর সাথে মিলে। তাহলে আমরা কি করব? এই m2 m1 কে নিয়ে u2 এর পাশে বসাই দিব। আর কে বাকি আছে? u1। u1 এর ভর কত? m1। তাহলে এখানে 2 m1 বসাই দিব। এই হচ্ছে আমাদের সূত্র। আই গেস তোমরা সবাই এটা বুঝতে পারছো, তাই না? একদম ইনশাআল্লাহ তোমাদের 10 নাম্বার এখানে শিওর হয়ে গেছে। এবার একটা জিনিস দেখো, আমাদের এইখানে বলে দিচ্ছে যে সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে। একই বেগে, বাট একই দিকে কিন্তু বলে না। মানে বেগের মানটা সেম, দিক কিন্তু ভিন্ন। এটা এদিকে যাচ্ছে যেই বেগে, এটা ওইদিকে যাচ্ছে একই বেগে, তাই না? সিম্পল কমন সেন্সের লজিক। তাইলে আমরা এখানে কি করতে পারি? আমরা v1 কেটে দিয়ে এখানে বসাই দিতে পারি না v, আর এখানেও আমরা v2 টাকে কেটে দিয়ে আমরা বলতে পারি না যে এখানে বেগটা হচ্ছে v? বলতে তো পারি, রাইট? আচ্ছা, এখন আমরা প্রথম ক আর খটা হচ্ছে স্কিপ করব আপাতত। হ্যাঁ, ক খ এর জন্য তোমাদের ইনশাআল্লাহ ওয়ান শট ক্লাস আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের। ওইটা দেখতে চাও কিনা ইন্টারেস্টেড লিখে জানাও।
আমরা এখন চলে আসবো হচ্ছে এই গ নাম্বারটাতে। কি বলছে? মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। ওকে, আচ্ছা, এখন এখানে কি কোথাও বলে দিছে যে গতিশক্তি স্থির থাকে বা গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসরণ করে? বলে নাই। তার মানে যদি কিছু না বলা থাকে তাহলে আমরা বুঝে নিব এটা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসরণ করে। আর আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মুখস্থ আছে না? আমরা তো জাস্ট দুইটা সূত্র মুখস্থ করছি, একটা ভরবেগের সংরক্ষণ আর একটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণ। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে এটা। আমরা চোখ বন্ধ করে এখানে লিখে দিব ভরবেগের সংরক্ষণ সূত্রটা। তাহলে মিলিত বস্তুর বেগ নির্ণয়ের জন্য আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র লিখব m1 u1 m2 u2 is equals m1 v1 m2 v2। এবার কি বলছি? এই সূত্র থেকে হচ্ছে আমাদের ডেরাইভেশন বের করে নিয়ে আসতে হবে। কি? আমরা জানি v1 হচ্ছে শেষ বেগ কার? m1 এর, v2 হচ্ছে শেষ বেগ m2 এর। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখা যাইতেছে m1 এর শেষ বেগও v, m2 এর শেষ বেগও v, কারণ দুইটা বস্তু একই বেগে চলতে থাকে। তাহলে আমরা এখানে কি করব? আমরা লিখব m1v m2v। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি m1 m2 v। আমরা এটা কমনলি লিখতে পারি না? তাহলে এখানে আমাদের এটা ইজ ইকুয়ালস হয়ে গেল হচ্ছে এটা। ওকে, ওকে, এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস মান বসাইতে হবে, রাইট? ওকে, তো ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমাদেরকে কিছু ট্রিক্স দেখায় দেই। সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে সব সময় 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 হচ্ছে বসে সেকেন্ডে, সেকেন্ড, সেকেন্ড হচ্ছে s, দেন বেগ, বেগ বসে হচ্ছে মান ms ইনভার্স 1 অর্থাৎ মিটার পার সেকেন্ড, দেন ত্বরণ হচ্ছে বসে ms ইনভার্স 2। এখন টিচাররা একটু দুষ্ট টাইপের, ঠিক আছে? টিচাররা কি করবে? তোমাকে সেকেন্ডের জায়গায় সময় দিবে আওয়ারে, আর তোমাকে বেগের জায়গায় ms ইনভার্স 1 এর জায়গায় দিবে কিলোমিটার পার আওয়ার। এখন এটার একটা ট্রিক্স আছে। সেটা কি? ট্রিক্সটা হচ্ছে তোমাকে যদি আওয়ার দেয়া থাকে, কোন একটা সময়ের জায়গায় যদি দেয়া থাকে এত আওয়ার অথবা এত মিনিট, এত মিনিট, তাহলে তুমি কি করবা? তোমাকে তো সেকেন্ডেই বসাইতে হবে, কারণ ফিজিক্সের যত সূত্র শিখছো প্রত্যেকটা সূত্র শুধুমাত্র সেকেন্ড, মিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এটাতেই কাজ করে। এই আওয়ার, কিলোমিটার পার আওয়ার বসাইলে সূত্র কাজ করে না। তাহলে তুমি কি করবা? তোমাকে যদি আওয়ার দিয়ে দেয়, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, তাহলে তুমি আওয়ার দিয়ে যতটুকু দিবে ওটার সাথে 3600 গুণ করে দিবা, তাহলে তোমার সেকেন্ডে মান চলে আসবে। আর যদি মিনিট দেয় তাহলে তুমি ওটার সাথে 60 গুণ করে দিবা, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট না, এইজন্য মিনিটের সাথে 60 গুণ করে দিবা। আর যদি তোমাকে কিলোমিটার পার আওয়ার দেয় তাহলে এটাকে জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দিবা। 3.6 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, এটা একটা ম্যাজিক্যাল নাম্বার। কিলোমিটার পার আওয়ারকে যদি তুমি 3.6 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে ms ইনভার্স 1 এর বেগ। ওকে, ওকে, তাহলে চলো আমরা এখানে দেখি কি করছে আমাদের। আমাদের এখানে আমরা দেখি যে আমাদের কি কি দেয়া আছে। যে আমাদের দেয়া আছে, আমি আর লিখলাম না যে একটি বস্তু m1 আর একটি বস্তু m2, m1 এর আদিবেগ u1, m2 এর আদিবেগ u2, এগুলো বাচ্চা বলাবান লেখা। আমরা ইনশাআল্লাহ সাদমান ভাইয়ের ক্লাস করতেছি, আমরা এইসব বাচ্চা বলাবানের জিনিস লিখবো না, আমরা সরাসরি লিখবো। সাদমান ভাই বোর্ডে সেকেন্ড হইছে, ইনশাআল্লাহ ভাইয়ের স্টুডেন্টরা বোর্ডে ফার্স্ট হবে, ঠিক আছে? আচ্ছা, সো m1 এর মান কত দেয়া আছে? m1 এর মান আছে 950 কেজি। ও আরেকটা জিনিস, এই যে ভর, ভর এটার মান হচ্ছে সবসময় বসাইতে হয় কেজিতে, ঠিক আছে? মাঝে মাঝে তোমাকে গ্রামে দিয়ে দিবে, গ্রাম, গ্রামে দিলে কি করবা? গ্রামে দিলে গ্রামকে হচ্ছে জাস্ট 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাইলে হচ্ছে কেজি চলে আসবে। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? ওকে, তাহলে m1 এর মান দেয়া আছে 950 কেজি। ওকে, আচ্ছা, m2 এর মান কত দেয়া? m2 এর মান দেয়া হচ্ছে 700 কেজি। ওকে, ফাইন, 700 কেজি। এখন m1 এর আদিবেগ কি? u1 না? তাহলে এখানে দেয়া আছে u1 ইজ ইকুয়ালস কত রে? u1 কোন দিকে যাচ্ছে? আমাদের ভালো করে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। u1 কোন দিকে যাচ্ছে এবং u1 এর এককটা কিসে দেয়া আছে। তাহলে u1 যাচ্ছে ডান দিকে, আমরা ধরে নিছি যে ডান দিকে যাই যাবে সেটাই হচ্ছে কি পজিটিভ। তাহলে u1 ডান দিকে যাচ্ছে, তার মানে এটার আগে কি পজিটিভ। ওকে, পজিটিভ না দিলেও হয়, আমি দিলাম পজিটিভ, ঠিক আছে, সুন্দর দেখানোর জন্য। এবং বেগটা কিসে আছে? 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার
আওয়ার। এখন আমি তোমাদেরকে বলছি না ফিজিক্সের সূত্র শুধুমাত্র কাজ করে কিসে, এই এককগুলোতে। তাহলে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে আনতে হলে কি করতে হবে, 3.6 দিয়ে ভাগ দিতে হবে। আমরা এখানে কি করব, 50 কিলোমিটার পার আওয়ার কে আমরা এখানে ভাগ দিয়ে দিব 3.6 দিয়ে। তাহলে এখানে আমাদের কি আসবে, কিলোমিটার পার আওয়ারের জায়গায় এখানে চলে আসবে আমাদের এম এস ইনভার্স 1। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? ওকে। এবার আসলে হচ্ছে আমরা U2 লিখব। U2 U2 বলো তো U2 কোন দিকে যাচ্ছে, বাম দিকে। আমরা বলছি ডান দিকে সব পজিটিভ, তাহলে ডান দিকের উল্টা দিকে গেলে কি সব নেগেটিভ। তাহলে U2 বাম পাশে আসতেছে, তার মানে এটার মান কি হবে, নেগেটিভ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, বেগের আগে নেগেটিভ। এবার মান কত আছে, 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা এমএস ইনভার্স মানে নিতে হবে। তাহলে কি করতে হবে, 65 ডিভাইডেড বাই 3.6 এমএস ইনভার্স 1। ওকে, তাহলে আমাদের U1 U2 এর মান চলে আসছে। আমাদের এই ম্যাথটা করার জন্য কি কি লাগে, লাগে হচ্ছে U1 U2 M1 M2 এটার মান আমরা পাইছি, এবং M1 আর M2 এটার মানও আমরা পাইছি। তাহলে আমরা কি এখান থেকে V এর মান বের করে ফেলতে পারবো না? কিভাবে, চলো আমরা এখন সুন্দর মতো হচ্ছে জাস্ট মান বসাবো। তাহলে মান M1 এর মান কত, 950 গুণ U1 এর মান কত, 50 বাই 3.6, এটার মান আসে হচ্ছে 13.89 প্লাস M2 এর মান হচ্ছে 700। তাহলে 700, এই যে M2 এর মান বসাইছি 700 কেজি, গুণ এটার মান আসে হচ্ছে 18.06, যে এটা কত, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 18.06। ওকে, ইজ ইকুয়ালস, এবার M1 এর মান কত, 950 আর M2 এর 700, তাহলে 950 যোগ হচ্ছে 700 ইনটু হচ্ছে V। জাস্ট এই যে এইটাতে হচ্ছে মান বসাইছি। ওকে, এটাকে আমরা পারবো। এইবার এইখানে V এর মান আসে কত, এটা একটু তোমরা বের করো তো ক্যালকুলেটরে। V এর মান আসে হচ্ছে 0.33 ms ইনভার্স 1। ওকে, এইটুকু করলে আমাদের ম্যাথ শেষ। তাহলে মিলিত বস্তুর বেগ কত, এত ms ইনভার্স 1। ওকে, আচ্ছা, এটাকে কিলোমিটারে চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে কিলোমিটার চেঞ্জ করতে বলে নাই। যেটা আমরা এক্সট্রা করতে বলে নাই ওটা আমি হুদাই করতে যাব না, কারণ যদি কিলোমিটারে চেঞ্জ করতে গিয়ে মান ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার বিপদ হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে যদি বলতো যে আচ্ছা বলো তো M1 এর বেগ কোন দিকে, তাহলে আমি বলতাম M1 এর বেগ হচ্ছে বাম দিকে, এত ms ইনভার্স 1। আর যদি বলতো M2 এর বেগ কোন দিকে, তাহলে বলতাম M2 এর বেগ ডান দিকে, এত ms ইনভার্স 1। তাহলে আমরা গ নাম্বারটা পারছি। খুব কঠিন ছিল, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এরপর চলে আসো, বলছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। ওকে, তাহলে আমরা কি জানি, মানে আমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা প্রমাণ করে, নাকি হচ্ছে এটা গতিশক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করে, কোনটা প্রমাণ করে এটা জানতে চাইছে। তাহলে আমাদের এখন কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে হয় ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি, m1 u1 m2 u2 is equals m1 v1 m2 v2। এটা সত্য, এটা সত্য, অথবা অথবা গতিশক্তির সংরক্ষণ সূত্র কোনটা, এটা হাফ m1 u1 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার is equals half m1 v1 স্কয়ার half m2 v2 স্কয়ার। এটা সত্য। এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য, এটা প্রমাণ করতে হবে, কারণ এখানে আমাকে বলে দিছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ আর গতিশক্তি কোনটা সংরক্ষিত হয় প্রমাণ করো। তাহলে প্রথমে আমরা বলবো যে ধরি ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে, তাহলে চলো আমরা দেখি। ধরি প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র সঠিক কিনা এটা আমরা প্রমাণ করব। সংরক্ষণ সূত্রের জন্য কি হবে, হবে হচ্ছে আদি ভরবেগ। আদি ভরবেগ না, এটা আদি ভরবেগ না, তাহলে আদি ভরবেগ ইজ ইকুয়ালস কত, m1 u1 m2 u2। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে এই যে এই মানটা বসায় দিব, কত, 950 * 13.89, 950 * 13.89 যোগ
এখানে 700 গুণ -18.06। ওকে, এটার মান কত এটা এখানে আমরা লিখব। দেন লিখব হচ্ছে আবার শেষ ভরবেগ, শেষ ভরবেগ ইকুয়ালস কি হবে m1v1 প্লাস m2v2। বাট এই সূত্রের ক্ষেত্রে আমাকে কি বলে দিছে, এই সূত্রের ক্ষেত্রে বলেছে সংঘর্ষের পর বস্তু দ্বয় একই বেগে চলতে থাকে। তার মানে আমার এই দুইটা v কি সমান, তাহলে আমরা এখানে কি করব m1v প্লাস m2v। সরি, তোমাদের ফিজিক্স বুঝাইতে বুঝাইতে আমি এতটাই হচ্ছে মানে এক্সাইটেড হয়ে গেছিলাম আমি যে মাইক অন্য জায়গায় রেখে ক্লাস নিচ্ছি আমি খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, চলো আমরা এখানে ব্যাক করি। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কি করতে হবে, এখন জাস্ট মানটা বসায় দিতে হবে। মান বসায় দিলেই হচ্ছে আমাদের মান চলে আসবে। এখন এটা আর এটার মান আসলেই সমান, তুমি যদি ইকুয়েশনে বসাও তাহলে দুইটাই সমান। যেহেতু পরীক্ষার আগের ক্লাস, এই জন্য আমি আর এটার হচ্ছে ক্যালকুলেটরে বসায় মানটা করলাম না, ক্লাসের ডিউরেশনটা একটু ছোট করার জন্য। তাহলে আমাদের এই পার্ট শেষ এবং আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান, সুতরাং হচ্ছে কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র এটা মেনে চলে। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের যেই গতি শক্তির সংরক্ষণ সূত্র আছে সেটা হচ্ছে মেনে চলে কি না। তাহলে আসো গতি শক্তির সংরক্ষণ সূত্রের জন্য, ঠিক আছে, গতি শক্তির সংরক্ষণ সূত্রের জন্য যেহেতু ভয়েস আছে তোমরা আই গেস ইনশাআল্লাহ শুনতে পাচ্ছ। তাহলে আদি গতি শক্তি কি হবে রে ভাইয়ারা, আদি গতি শক্তি হবে হচ্ছে এই যে বাম পাশেরটা, তাহলে হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার। ঠিক আছে, এখানে মান বসাইতে পারবা না, এটাকে আমার করে দেওয়ার দরকার আছে। আচ্ছা এটা মনে দেখতে পাচ্ছ না, তাহলে আমি এটা একটু এই পাশে নিয়ে আসি। এই যে হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার। তাহলে এখানে কি আর দরকার আছে কোনো কিছু মান বসানোর, কারণ এখানে তো মান তো তোমরা জানো, এই যে এখানে আছে m1 m2 u1 u2 সবগুলোর মান আছে। এটা 20,000 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। আর শেষ গতিশক্তি কি হবে, শেষ গতিশক্তি দেখো আমাদের সূত্রটা কি হাফ m1 v1 স্কয়ার হাফ m2 v2 স্কয়ার। এখন আমরা এখানে কি জানি এই ম্যাথের ক্ষেত্রে v1 আর v2 এর মান কি v, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটার জায়গায় আমরা লিখতে পারি হাফ m v স্কয়ার প্লাস হাফ সরি m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার, তাই না। এবার এখানে জাস্ট মান বসাই দিলে মান চলে আসবে। বাট এই দুইটা সমান না, তার মানে গতিশক্তি এখানে সংরক্ষিত হয় না। আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাথটা করে ফেললাম। এবার আমরা চলে আসবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এর নেক্সট আরেকটা ম্যাথে। এই ম্যাথটা যদি হচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না, বাট এটা দেখা যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। এটা এখানে হচ্ছে 10 কেজি লেখা, দেন এইখানে হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, সো বেসিক্যালি এখানে যেটা বলছে চট্টগ্রাম বোর্ড 2023 খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছে যে 10 কেজির একটা বস্তু, সেটা হচ্ছে ধরো একদিকে যাচ্ছে আর 5 কেজির বস্তু হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে। এখানে বলছে 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে আসতেছে, তার মানে একটা আর একটার দিকে আসতেছে। তাহলে ধরে নিই এটা এদিকে এবং এটা এদিকে, এবং আমরা তো জানি যে ধরে নিতে হয় যে কোনো একটা দিক পজিটিভ, অর্থাৎ ডান দিকটা আমরা পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন তাহলে আমাদের m1 এর মান কত, m1 হচ্ছে 10 কেজি, m2 হচ্ছে 5 কেজি, যে কোনো এটা তোমার ইচ্ছে ধরতে পারো। যথাক্রমে 20 ms ইনভার্স 1 বেগে আসতেছে। তাহলে 10 কেজির বস্তুটা 20 ms ইনভার্স 1, যেহেতু যথাক্রমে বলছে তার মানে এই ক্রমটা অনুসরণ করতে হবে। তাহলে 10 কেজির বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1 আদি বেগ, তাহলে আদি বেগ u1, কারণ যেহেতু প্রথমেই এই বেগটার কথা বলছে এই জন্য এটা হচ্ছে আদি বেগ সংঘর্ষের আগে, তাহলে 20 ms ইনভার্স 1। এখন কথা হচ্ছে আমরা 10 কেজির বস্তুটার দিক কোন দিকে ধরছি, ডান দিকে, এবং ধরছি ডান দিকে যে কোনো বেগ গেলে সেটা পজিটিভ, তাহলে এটার আগে বসবে পজিটিভ 20 ms ইনভার্স 1। এখানে কিন্তু আমাদের প্যারা খাইতে হচ্ছে না, কারণ আমাদের কিলোমিটার পার আওয়ার দেয়া নেই। আর এখানে কি বলছে 5 কেজি ভরের বস্তুটা হচ্ছে উল্টা দিকে আসতেছে 30 ms ইনভার্স 1। কেমনে বুঝলাম, পরস্পরের দিকে বলছে না, তাহলে 10 কেজি যদি এদিকে যায় 5 কেজি এদিকে যাবে, তাহলে আমাদের 5 কেজি ভরের বস্তু অর্থাৎ m2, এটার ক্ষেত্রে u2টা কি হবে, যেহেতু u2টা বাম দিকে তাহলে বাম দিকটা নেগেটিভ, নেগেটিভ হলে কত -30 ms ইনভার্স 1। ওকে, আমরা এটাও বুঝতে পারছি। যাত্রা শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা গ নাম্বারের জন্য আমরা গ নাম্বার করব না এখন, এটা হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারের ম্যাথ, ঠিক আছে, গতি চ্যাপ্টারে আমরা করব। ঘ নাম্বারটা সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে,
ঠিক আছে, সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে। তাহলে এগুলো হচ্ছে আমরা সংঘর্ষের আগের অবস্থা বুঝছি। এখন আমরা একটু দেখি যে সংঘর্ষের পরে ভরবেগ কত হবে, এটা আমরা কিভাবে বের করব। দেখো, যে কোনো কিছুর ভরবেগ মানে কি, ভরবেগ এটার মানে হচ্ছে ভর গুণ বেগ, তাই কি না? তাই তো। এবার সংঘর্ষের আগে ধরে নিচ্ছি যে সংঘর্ষের আগে আমরা যদি m1 এর জন্য ভরবেগ বের করতে চাই, যে m1 এর জন্য ভরবেগ, তাহলে সেটা কত হবে? m1 এর জন্য ভরবেগ হবে m1, মানে m1 এর ভর কত, m1 গুণ সংঘর্ষের আগে বেগ কত, m1 এর u1, তাহলে এটা হবে u1, রাইট? আর সংঘর্ষের আগে m2 এর জন্য ভরবেগ হবে কত, m2 এর ভর গুণ u2, অর্থাৎ সংঘর্ষের আগে বেগ। এখন আমাদের কি সংঘর্ষের আগে বের করতে বলছে? না, আমাদের বলছে সংঘর্ষের পরে বের করতে। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ আমাদের বের করার দরকার নেই, আমরা কি করব, সংঘর্ষের পরে। ওকে, তাহলে সংঘর্ষের পরে m1 এর জন্য ভরবেগ কত হবে? সংঘর্ষের পরে আমরা m1 এর ভর তো m1ই থাকবে, গুণ ধরে নেই সংঘর্ষের পরে m1 এর বেগ হচ্ছে v1। তাহলে আমরা এখানে কি করব, ধরি সংঘর্ষের পর m1 এর শেষ বেগ v1, m2 এর শেষ বেগ v2। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, ভরবেগ m1 ইন্টু v1, আর m2 এর ভরবেগ, m2 এর জন্য ভরবেগ কত হবে, m2 ইন্টু v2, v2। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা m1 এর মান জানি, m2 এর মান জানি, তাহলে আমরা সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি এটাকে বের করতে পারবো, পারবো, যদি আমরা v1 আর v2 এর মান জানি। বাট এখানে কি আমাদের v1 v2 এর মান দিছে? দেয় নাই, বাট আমাদের একটা সূত্র দিয়ে দিছে, একটা হচ্ছে মানে হিন্ট দিয়ে দিছে, সেটা কি, এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তাদের শেষ বেগ বের করার সূত্রটা কি, শেষ বেগ বের করার সূত্রটা কি আমরা এখানে শিখছি না? দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে শেষ বেগ বের করার সূত্র এটা। তোমরা বলবা ভাইয়া আপনি তো বলছেন এটা হচ্ছে গতি শক্তি যদি সংরক্ষিত থাকে। হ্যাঁ, গতি শক্তি সংরক্ষিত থাকা মানেই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা বুঝলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে গতিশক্তি সংরক্ষিত থাকবে, আর যদি তাই হয় তাহলে আমাদের v1 এর মান কত, তাহলে হচ্ছে আমাদের v1 এটার মান হচ্ছে কি, আমরা জানি m1 প্লাস m2 প্লাস এখানে আমরা লিখব m1 প্লাস m2, দেন আমরা কি লিখবো সূত্রটা, আমরা একটার আগে লিখবো u1 আর একটার আগে লিখবো u2। এবার আমরা এটার দিকে তাকাবো, কি বের করতে বলছে, v1, তাহলে v1 বের করতে বললে m1 মাইনাস m2, যেটা বের করতে বলছে সেটার ভরটা আগে, বাকির ভরটা পরে, দিয়ে এই মানটা কি করব, v1 বের করতে বলছে তাহলে u1 এর আগে বসাবো, আর বাকিটার আগে কি করব, u2 এর আগে হচ্ছে u2 এর ভর কত, m2, এটাকে 2 দিয়ে গুণ করে বসাই দেব। তাহলে এটা হচ্ছে আমাদের v1 এর মান, আর আমাদের v2 এর মান কত, v2 এর মান হবে সেম জিনিস m1 প্লাস m2 প্লাস এখানে হবে m1 প্লাস m2, এখানে কি হবে, আমরা u1 বসাবো, u2 বসাবো, এবং কি বলছে v2 এর মান বের করতে বলছে, তাহলে m2 মাইনাস m1 হবে, রাইট? m2 মাইনাস m1 দিয়ে আমরা কার আগে বসাবো, v2 বের করতে বলছে, তাহলে u2 এর আগে এটা বসাবো, রাইট? u2 এর আগে বসাবো, এবং u1 এর আগে কি বসাবো, u1 এর ভর গুণ 2। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইটাতে মান বসানো, আমি জাস্ট মানটা বসাই দিব, তোমরা হচ্ছে ম্যাথটা করবা, ঠিক আছে? ম্যাথের আনসার ইনশাল্লাহ মিলবে, না মিলে যাবে কই, এটার আনসার ইনশাল্লাহ 100% মিলবে। তাহলে চলো ভাইয়া মানটা বসাই, হ্যাঁ চলো বিসমিল্লাহ। তাহলে m1 এর ভর কত বলছে, m1 হচ্ছে 10 কেজি, m2 হচ্ছে 5 কেজি, তাহলে বসাই, এখানে 10 বিয়োগ 5, এখানে হচ্ছে 10 যোগ 5, তারপর u1 এর মান কত রে ভাইয়ারা, u1 এর মান হচ্ছে 20, রাইট? তাহলে এখানে ইনটু 20 প্লাস
টু ইন্টু m2 হচ্ছে 5, এটা হচ্ছে 10 প্লাস 5, m1 হচ্ছে 10 কেজি, m2 হচ্ছে 5 কেজি, গুণ u2 এর মান কত ভাইরা? ভেরি ভেরি সতর্ক, -30 ms ইনভার্স 1, তাহলে এখানে আসবে -30 ms ইনভার্স 1। ওকে, তাহলে এইখানে যত আসবে এটাই হচ্ছে আমাদের আনসার v1 এর। আর এখানে কি হবে? সেম ভাবে হচ্ছে আমাদেরকে এইটার মানটা বসায় দিতে হবে। বলো এটা কি আর বসায় দেওয়ার দরকার আছে? বসায় দেওয়ার আই গেস দরকার নাই। আমি তোমাদেরকে আনসারটা একটু বলে দেই যে আনসারটা কত। সেটা হচ্ছে আমাদের v1 এর মান আসবে হচ্ছে -30.33, -13.33, এই যে -13.33 ms ইনভার্স 1, এবং v2 এর মান আসবে হচ্ছে 36.67, এটার মান আসবে হচ্ছে 36.67 ms ইনভার্স 1। এরপরে এই মানটা নিয়ে জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে, সূত্রের মধ্যে বসাই দিলে আমাদের এইটার আনসার হয়ে যাবে। সো আমরা কিন্তু খুবই টাফ, যেটা অন্যদের কাছে মনে হয় এরকম দুইটা ম্যাথ করে ফেলে, এবং মজার ব্যাপার জানো, ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাও এই ম্যাথ করতে ভয় পায়। ঠিক আছে, তোমরা কিন্তু 9-10 তোমাদের এটা চলে আসছে, এখন 9-10 অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতেছে, এই জন্য হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনটা আসছে। তো চলো আমাদের প্রথম টাইপ শেষ, সবচেয়ে বিরক্তিকর টাইপটা শেষ। এটা যদি এত ইজি হয়ে যায় তোমার কাছে, তাহলে বুঝো নেক্সট টাইপগুলো, প্রথম টাইপটা পড়াইতে যতক্ষণ লাগছে, নেক্সট 4টা টাইপ পড়াইতে, সবগুলো মিলে পড়াইতে তার অর্ধেক টাইম লাগবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা স্টার্ট করে দিই এটা। এবার আসা হচ্ছে আমরা টাইপ 2 এর সূত্রগুলো একটু শিখবো। টাইপ 2 এর সূত্রের মধ্যে কি আছে? F = ma, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এর জায়গায় তোমাদেরকে বলছি না v - u/t, তো এর মানটা জাস্ট বসাইছে, এটা একটা সূত্র। দেন এখান থেকে আবার লেখা যায় এই টিটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে f * t = কি mv - u, তাহলে এটাকে ভেঙে লেখা যায় mv - mu। এটা হচ্ছে টাইপ 2 এর সূত্র। আমরা টাইপ 2, 3, 4 একসাথে হচ্ছে শিখবো এবং একসাথে ম্যাথ করবো সেগুলো দিয়ে। আমাদের টাইপ 4 খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে প্রচুর ম্যাথ আসে। সেটা কি? প্রদত্ত বল = কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। জিনিসটা কিরকম? ধরো এটা ধরো একটা রাস্তা, এই রাস্তার উপর তুমি কি করছো, এখানে একটা ধরো বস্তু আছে, ঠিক আছে? ওকে, এখন সবসময় মনে রাখবা, তুমি যেদিকে ধাক্কা দাও ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করে, মানে ঘষা খায় যে বস্তু, ওই ঘর্ষণ বলটা হচ্ছে তোমার ধাক্কার উল্টা দিকে কাজ করে। তুমি যদি এদিকে ধাক্কা দাও তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে, আর তুমি যদি এদিকে ধাক্কা দাও তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে, ঠিক আছে? ওকে, এখন এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটার ভর ধরো হচ্ছে 10 কেজি। ওকে ফাইন, এখন তুমি কি করলা, এই বস্তুটাকে ধরো 200 নিউটন, বলের একক কি? নিউটন না? 200 নিউটন বলে হচ্ছে এদিকে ধাক্কা মারলা। এখন এই বস্তুটা 200 নিউটন বলে হচ্ছে ধাক্কা খাইতেছে, কিন্তু সাথে সাথে এই বস্তুটাকে উল্টা দিকে একটা ঘর্ষণ বল এদিকে ঠেলা দিবে। আমরা ধরে নেই ওই ঘর্ষণ বলটা হচ্ছে 50 নিউটন। জাস্ট গেস যে এই বস্তুটাকে আমি 200 নিউটন বলে এদিকে ঠেলতেছি, কিন্তু এই বস্তুটা যে ঘষা খেয়ে বসে রয়েছে, এই ঘষার জন্য উল্টা দিকে হচ্ছে 50 নিউটন বল কাজ করতেছে। এই 50 নিউটন বলটা হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে বলতো অ্যাকচুয়ালি এই বস্তুটা যদি নড়তে চায়, তাহলে এই বস্তুটার উপর অ্যাকচুয়ালি কাজ করতেছে কতটুকু বল? 150 নিউটন বল না? কারণ আমার এই 200 নিউটন বলকে আগে কি করতে হবে, এই যে এই ঘর্ষণ বলটাকে নিউট্রাল করতে হবে, বা এই ঘর্ষণ বলটাকে শেষ করতে হবে। তাহলে এই 200 নিউটন বল 50 নিউটন বল হওয়ার আগ পর্যন্ত কিন্তু কাজ করতে পারবে না। 200 নিউটন বল থেকে যখন আমি 50 নিউটন বল বাদ দিব, মানে যে বাকি 150 নিউটন বল থাকবে, ওই 150 নিউটন বলে কি করবে, এটাকে এদিকে ঠেলবে না? তাহলে আমরা কিভাবে বের করলাম যে অ্যাকচুয়ালি কার্যকরী কতটুকু বল অ্যাকচুয়ালি কাজ করতে পারতেছে, সেটা কিভাবে বের করলাম? প্রদত্ত বল বিয়োগ ঘর্ষণ বল। এবং এই যে এই বলটা যেটা হচ্ছে ঘর্ষণ বল বাদ দেওয়ার পর আমি পাইছি, এই বলটাই কি অ্যাকচুয়ালি এই বস্তুটাকে ত্বরণ দিতে হেল্প করবে না? তাহলে আমরা বলের সূত্রে কি জানি? F = কি ma না? তাহলে তোমাকে যদি বলা হয় যে তোমাকে একটা বল দিয়ে দিছে, প্রদত্ত বল, এই বলে কোন একটা বস্তুকে তুমি ঠেলতেছো এবং ঘর্ষণ বল এত, তাহলে এই বস্তুটা কত ত্বরণে যাবে, তখন তুমি ma কোন বলের আগে লিখবা? এই বল, প্রদত্ত বল না কার্যকরী বল? অবশ্যই কার্যকরী বল, কারণ কার্যকরী বলটাই তো কি করবে, এটাকে গতিশীল হইতে সাহায্য করবে, তাই না? বোঝা গেছে? ওকে, আই গেস আমরা বুঝতে পারছি। সো এখানে হচ্ছে এই জিনিসটাই দেয়া আছে যে প্রদত্ত বল = কার্যকর বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল বের করা যায় কিভাবে? আমি তো তোমাকে এখানে সরাসরি ঘর্ষণ বল দিয়ে দিছি, তোমাকে টিচাররা সবসময় ঘর্ষণ বল সরাসরি দিবে না।
মাঝে মাঝে কি করবে, তারা বলে দিবে যে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে, ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক ধরো হচ্ছে এক্স, বা ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এটা মিউ। এখন আমাকে বলো যে এই ঘর্ষণ বল কত। তোমাকে বলবে বস্তুর ভর এত, ঘর্ষণ গুণাঙ্ক এত, বলো ঘর্ষণ বল কত। তখন তুমি হচ্ছে কি করবা, তখন হচ্ছে তোমাকে এই সূত্রের সাহায্য নিতে হবে যে ঘর্ষণ বল, এটা একটা নতুন সূত্র, এই যে এইখানে আছে, এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। সেটা কি, ঘর্ষণ বল F ইজ ইকুয়ালস মিউ, মানে ঘর্ষণ গুণাঙ্ক গুণ ওজন। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখান থেকে টাইপ 4 থেকে জাস্ট দুইটা সূত্র শিখবো। একটা হচ্ছে কার্যকর বল ইজ ইকুয়ালস, আমি কি এখানে ভুল সূত্র লিখে রাখছি? আচ্ছা, তাহলে কার্যকর বল কোনটা? কার্যকর বল যতটুকু বল অ্যাকচুয়ালি কাজ হয়, যতটুকু বলে কাজ হচ্ছে, এটা কি প্রদত্ত বল মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়ালস কি, কই গেল, প্রদত্ত বল মাইনাস ঘর্ষণ বল। অনেক টিচারই হচ্ছে তোমাকে এখানে কি করবে জানো, এফ আর এফ প্রাইম দিয়ে শিখাবে। আমি এফ আর এফ প্রাইম দিয়ে শিখাই না, কারণ পরীক্ষার হলে এফ আর এফ প্রাইম ভুলে যাবা, কোনটা যে এফ আর কোনটা যে এফ প্রাইম ভুলে যাবে, তুমি বাংলাতেই লিখবা, ঠিক আছে। আচ্ছা, এখন ঘর্ষণ বল এফ ইজ ইকুয়ালস কি মিউ ইনটু ওজন। এখন আমাকে বলো তো, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে তোমাকে মিউ, আর তোমাকে ভর দেয়া আছে। তাহলে যে কোনো কিছুর যদি ভর দেয়া থাকে, ওজন মানে কি আমরা জানি বলো তো? না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ওজন ইজ ইকুয়ালস এম জি, মানে ভর গুণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, রাইট। ভর গুণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, রাইট। এখন তুমি কি করবা, তোমাকে যেহেতু ভর দেয়া আছে, তাহলে তুমি কি লিখবা, মিউ এর মানটা বসাবা, গুণ হচ্ছে এম গুণ জি। ওকে, তাহলে এম এর মান কত দেয়া আছে, 10 কেজি। জি এর মান তো তোমরা জানোই 9.8 ms ইনভার্স 2, আর মিউ এর মান যেটা দেয়া থাকবে ওইটা বসাই দিবা। মিউ এর মান 1 2 3 4 যা দেয়া থাকবে সেটা বসাই দিবা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 4 এর সূত্র। আই গেস এটা আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এখন কুমিল্লা বোর্ড 2024 এর হচ্ছে একটা ম্যাথ করব। এবার আসো, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে ম্যাথটাকে খাতার মধ্যে ছবি এঁকে সুন্দর করে গুছাইতে হয় যে কি দেয়া হয়েছে ম্যাথটার মধ্যে। সো একটা বস্তু, একটা ব্যক্তি একটা নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে, ওকে, আমরা প্রথমে 2 কেজি ভরের একটা বস্তু আঁকি। এই যে 2 কেজি ভরের একটা বস্তু, এটা হচ্ছে ধরো আমাদের সেই নির্দিষ্ট অবস্থান এ বিন্দু। 584 মিটার দূরে বাক্স ফেলানোর উদ্দেশ্যে, ওকে, 584 মিটার, ধরো এটা হচ্ছে বি অবস্থান, এখানে হচ্ছে আমাদের বাক্সটা আছে, ঠিক আছে। বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, ওকে। তাহলে সে কতক্ষণ বল প্রয়োগ করছে, 10 সেকেন্ড। কত বল প্রয়োগ করছে, 10 নিউটন। ওকে, ফাইন। তাহলে আমাদের প্রদত্ত বল আমরা পেয়ে গেছি, প্রদত্ত বল হচ্ছে 10 নিউটন। ওকে, সময় কত, সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড। ওকে, পথের ঘর্ষণ বল 3 নিউটন। ওকে, ফাইন। তাহলে এফ ইজ ইকুয়ালস হচ্ছে 3 নিউটন। এটা আমরা বুঝলাম, ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন, ছোট হাতের এফ দিয়ে আমরা বুঝাই। বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করা। এখন এই জায়গাতে তোমরা বলবে ভাইয়া আপনি তো আমাকে শুধু হচ্ছে ঘর্ষণ সহগ শিখাইছেন, বা ঘর্ষণ গুণাঙ্ক। এই যে ঘর্ষণ গুণাঙ্ককেই বলা হয় ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ। এখন গতি ঘর্ষণ গুণাঙ্ক আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কোনটা, দেখো এই বস্তুটাকে যখন স্থির অবস্থায় সে থাকবে, তখন তাকে ধাক্কা মেরে গতিশীল করার জন্য একটা বল দিতে হবে না। আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে গতিশীল হবে না। তাহলে যতটুকু পরিমাণ বল দিলে সে শুধু গতিশীল হয়, সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। কারণ এদিকে ধরো সে 50 নিউটন ঘর্ষণ বলে বসে রয়েছে, এখন আমি যদি তাকে 50 নিউটন ঘর্ষণ বলের উল্টা দিকে একটা বল দিই 50 নিউটন, তাহলে সে সামান্য নড়বে। এই যে সামান্য নড়ার জন্য যতটুকু বল দিতে হচ্ছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর এই বস্তুটা ধরো এরকম চলতেছে চলতেছে চলতেছে, যে কোনো গাড়ি চলার সময় ওই গাড়ির পিছনে কি একটা ঘর্ষণ বল কাজ করে না? তাহলে গতিশীল অবস্থায় থাকলে যে ঘর্ষণ বলটা কাজ করে, ওটা হচ্ছে গতি ঘর্ষণ। তোমার এত প্যারা নেওয়ার কিছু দরকার নেই, তোমার যাই দিবে না কেন তুমি কি দেখবা, আমার এত প্যারা নেওয়ার দরকার নেই। গতি ঘর্ষণ হোক আর যে কোনো ঘর্ষণ হোক, যে কোনো ঘর্ষণ সহগই হচ্ছে মিউ, এবং সবগুলারই সূত্র হচ্ছে এটা। গতি ঘর্ষণ হোক আর স্থিতি ঘর্ষণ হোক, ওটা তোমার জানার দরকার নেই। আচ্ছা, এবার আমাকে কি বলছে, গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। ওকে, তাহলে গ নাম্বারের সলভ আমরা করি। যে গতি ঘর্ষণ সহগ, যে আমরা জানি ঘর্ষণ বল এফ ইজ ইকুয়ালস কি, ঘর্ষণ সহগ গুণ ওজন।
তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো তো, ঘর্ষণ বল কত বলছে 3 নিউটন, ওজন কত বস্তুর, বস্তুর ওজন হচ্ছে দেখো 2 কেজি না, তাহলে ওজন হচ্ছে ভর হচ্ছে 2 কেজি, তাহলে mg, তাহলে m এর জায়গায় আর এখানে হচ্ছে মিউ, এটা হচ্ছে ঘর্ষণ সহগ, তাহলে মিউ ইনটু এখানে কি বসবে 2 গুণ 9.8, তাই না, এখানে হচ্ছে 3 নিউটন। ওকে, এখানে এককগুলো বসা দাও, m হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে ms ইনভার্স 2, এবার ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে মিউ এর মানটা বের হয়ে আসবে। ওকে, তাহলে আমাদের একটা ম্যাথ কিন্তু হয়ে গেল, ঠিক আছে, আনসার আমরা বুঝতে পারছি। এবার এখানে মিউ এর মানটা হচ্ছে 0.153, ঠিক আছে, 153 একক। এবার আসা হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, চলো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি, দাঁড়াও আরেকটা স্লাইড নেই। এইবার আমাদের এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে, দেখো এই লোকটা 10 সেকেন্ড যাবত এই বস্তুটাকে ধরে রেখে এরকম করে ঠেলা মারতেছিল, 10 সেকেন্ড পরে সে ছেড়ে দিছে। তার মানে তুমি ধরো কোনো একটা বোতল বা কোনো একটা বস্তু, এটাকে 10 সেকেন্ড ধরে এরকম ঠেলা মারতেছো, ঠেলাটা এখানে এসে তুমি ঠেলা মারা থেকে এটাকে ছেড়ে দিছো। তাইলে যতক্ষণ পর্যন্ত এই লোকটা বল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কি এটার ত্বরণ বাড়বে না? যতক্ষণ পর্যন্ত এই লোকটা এদিকে এরকম ধাক্কা মারতেছে ততক্ষণ কি কন্টিনিউয়াসলি এটার ত্বরণ বাড়বে না? যেমন ধরো কাইন্ড অফ লাইক গাড়ির মধ্যে ধরো কন্টিনিউয়াসলি এক্সেলারেশনে চাপ দিয়ে রাখছে, মানে গাড়ির ইঞ্জিনে চাপ দিয়ে রাখছে, তারপরে কিছুক্ষণ 10 সেকেন্ড পরে হচ্ছে গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিচ্ছে, তাহলে গাড়ি কি সাথে সাথে থেমে যাবে? কিছু দূর গিয়ে থামবে না? তাহলে আমাদের এখানে দুইটা দূরত্ব বের করতে হবে, যে যতক্ষণ গাড়ির ইঞ্জিনে এক্সেলারেশন ছিল ততক্ষণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে S1, অর্থাৎ যতক্ষণ এটার উপরে বল প্রয়োগ করছে ততক্ষণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপর বল প্রয়োগটা ছেড়ে দেওয়ার পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। যদি এই S1 আর S2 এই দুইটা যদি 584 মিটারের সমান হয় তাহলে সে বস্তুটা ফেলতে পারবে বাক্সে। আমি কি বুঝাইতে পারছি? বলছি যে গাড়ি যখন আমরা চালাই, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলে প্যাডাল মারতেছো, তাহলে কি হচ্ছে সাইকেলের স্পিড আস্তে আস্তে বাড়তেছে, একটা সময় 10 সেকেন্ড পরে গিয়ে তুমি প্যাডাল মারা ছেড়ে দিলে, তার ফলে কি সাইকেল সাথে সাথে থেমে যাবে না? কিছু দূর গিয়ে তারপর থামবে না? তাহলে যতক্ষণ তুমি প্যাডাল মারছো ততক্ষণ কি বস্তু একটা দূরত্ব অতিক্রম করছে সাইকেলটা, আর প্যাডাল মারা বন্ধ করে দেওয়ার পরে তারপরে সাইকেল আরেকটা দূরত্ব অতিক্রম করছে। এখন দুইটা দূরত্ব যদি সমান হয় তাহলে কি হবে, সাইকেলটা থামবে। এখানেও সেম জিনিস, সে কি করছে 10 সেকেন্ড ধরে হচ্ছে 10 নিউটন প্রদত্ত বল দিছে, আর তার ঘর্ষণ বল ছিল হচ্ছে 3 নিউটন। তাহলে 10 সেকেন্ড ধরে সে কতটুকু কার্যকর বল দিছে যেটা তার বেগটা বাড়াইতে সাহায্য করছে। কারণ ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল তো নষ্ট করে ফেলছে না 10 নিউটন বলের কিছু অংশ। তাহলে আমরা এখানে দেখি যে প্রদত্ত বল সরি কার্যকর বল, তাহলে আমাদের কার্যকর বল কি, কার্যকর বল যেটা অ্যাকচুয়ালি তার বেগটা বাড়াইতে হেল্প করছে, কার্যকর বল ইকুয়ালস কি হবে, প্রদত্ত বল বিয়োগ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তাই না? এখন এই যে এখানে কিন্তু আবার সরাসরি তোমাকে ঘর্ষণ বল বলে দিচ্ছি 3 নিউটন, তাহলে এখানে আমাদের প্যারা নাই, আমরা এখানে বসাই দেব 3 নিউটন, প্রদত্ত বল কত 10 নিউটন, 10 নিউটন, তাহলে কার্যকর বল কত রে ভাই 7 নিউটন। ওকে, এখন আমরা বলতো কার্যকর বলের ক্ষেত্রে আমরা কি জানি, F ইকুয়ালস কি, এটা কি F এর মান না, F ইকুয়ালস 7 নিউটন, F ইকুয়ালস কি m এ না, ভর গুণ ত্বরণ না, নিউটনের দ্বিতীয় সূত্র, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, m গুণ a ইকুয়ালস 7 নিউটন। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করে ফেলতে পারি না, a ইকুয়ালস কত হয়, a ইকুয়ালস হয় হচ্ছে 7 ডিভাইডেড বাই বস্তুটার ভর কত 2 কেজি, এই যে mটাকে এখানে নিয়ে আসছি, তাহলে 7 ডিভাইডেড বাই m, তার মানে 7 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 3.5 ms ইনভার্স 2। তাহলে এই বস্তুটা কত ত্বরণে চলতেছে, 3.5 ms ইনভার্স 2 ত্বরণে চলতেছে। কতক্ষণ ধরে 3.5 ms ইনভার্স 2 ত্বরণে চলতেছে, দেখো 10 সেকেন্ড ধরে সে হচ্ছে এই বলটা দিছে, তাইলে তার টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে হচ্ছে সে এই ত্বরণে চলতেছে। এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা কেমনে বুঝবো, আমাদের জানি আমরা সূত্র আছে, দেখো আমরা এই দূরত্ব বের করার বেশ কয়েকটা সূত্র জানি, s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কয়ার, এটা জানি, তারপর হচ্ছে v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as, এটা জানি। ওকে, আর কি জানি, আচ্ছা আর লাগবে না। এখন এই দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন ইউজ করব বলো তো, কোনটা ইউজ করব? আমরা কি আদিবেগের মান জানি না এই বস্তু কি শুরুতে স্থির না, স্থির বস্তু তো বলে দিছে, এই যে এত কেজি ভরের একটা বস্তু
যেহেতু এটার আদিবেগ দেয় না তার মানে এটা স্থির ছিল, তাহলে এটার আদিবেগ আমরা জানি ইউ এর মান। এবার এখানে এ এর মান আমরা বের করছি, টি এর মান বের করছি, তাহলে সূত্র কোনটা হবে এটা। সো যে কোনো ম্যাথ করার সময় তুমি আগে হচ্ছে যতগুলো সূত্র জানো এগুলো লিখে নিবা, লিখে নিয়ে যে সূত্রটা তুমি চয়েস করবা ওটা বাদে বাকিটা হচ্ছে মুছে দিবা বা কেটে দিবা। ওকে, সো আমরা এই ম্যাথটা এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, প্রথম এই S1 দূরত্বটা যতক্ষণ বল প্রয়োগ করছে সে ততক্ষণের দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব যে যতক্ষণ বল প্রয়োগ করেছে, বল প্রয়োগের সময়, বল প্রয়োগের, আমি একেবারে বাচ্চাদের মতো করতেছি ম্যাথ, ঠিক আছে, 10 সেকেন্ডে কি হবে, S1 ইজ ইকুয়ালস কি হাফ ইনটু ইউ ইনটু টি প্লাস হাফ এ টি স্কয়ার। ওকে, তাহলে আদিবেগ কত 0, টি এর মান যাই হোক কিছু যায় আসে না, প্লাস হাফ এ এর মান কত 3.5, এই যে একটু আগে বের করছি এখানে, আর টি এর মান কত 10 সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখানে দূরত্ব ইয়ে কত আসে, এটা 100, 100 বাই 2 50, তাহলে 3.5 ইনটু 50, মানটা মোস্ট প্রবাবলি হচ্ছে 175 মিটার। ওকে, তাহলে আমরা প্রথম 10 সেকেন্ডে অর্থাৎ যতক্ষণ সে বল প্রয়োগ করছে এটুকুর হচ্ছে আমরা দূরত্ব বের করে ফেলছি। এখন আসো হচ্ছে সে বস্তুটাকে এবার বল সরিয়ে ফেলার পর দূরত্ব বা সরণ S2 ইজ ইকুয়ালস হোয়াট। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এই বস্তুটা এখান থেকে এটুকু পর্যন্ত, এখানে তার বেগ ছিল 0, এখানে সে একটা ত্বরণে চলছে তার মানে তার বেগ বাড়ছে, রাইট? তাহলে এইখানে এসে তার একটা শেষ বেগ হবে না, এই শেষ বেগটা আমরা বের করব, এবং এই শেষ বেগটাই কি বল ছেড়ে দেওয়ার পর মানে বলটা সরায় ফেলার পরে এই S2 দূরত্বের জন্য এই শেষ বেগটাই কি তার আদিবেগ না? বুঝতে পারছি, বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর এই শেষ বেগটাই কি এটুকু অংশের আদিবেগ না? মানে তুমি যখন গাড়ির এক্সেলারেশন ছেড়ে দিছো তখন গাড়ি ধরো শুরুতে গাড়ি 0 কিলোমিটার/আওয়ারে ছিল, গাড়ি স্থির ছিল, তারপরে তুমি এক্সেলারেশন চাপায় একদম টাইনা 100 কিলোমিটার/আওয়ার পর্যন্ত হচ্ছে স্পিড উঠায় ফেলছো, উঠানোর পরে তুমি ছেড়ে দিছো, তাহলে এই যে ছেড়ে দেওয়ার পর গাড়ি কতটুকু চলবে, মানে এক্সেলারেটর ছেড়ে দেওয়ার পর গাড়ি কতটুকু চলবে, এটা আদিবেগ কত, ওই যে 100 কিলোমিটার/আওয়ার না? বোঝা গেছে? আচ্ছা আই গেস হচ্ছে এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এইখানটার এই S1 এর ক্ষেত্রে আদিবেগটা শেষ বেগটা বের করতে হবে। তাহলে S1 এর ক্ষেত্রে শেষ বেগ বের করার সূত্রটা আসলে কি বলতো, আমরা এই যে এখানে আরেকটা সূত্র লিখছিলাম না যে v স্কয়ার ইজ ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as, এখান থেকে তো আমরা বের করতে পারি, তাহলে u এর মান কত 0 প্লাস 2 ইনটু a এর মান কত, a হচ্ছে 3.5, এই যে এখানে আমরা বের করছি যে এইটুকুতে a হচ্ছে 3.5 গুণ s এর মান কত 175, তাহলে v স্কয়ার হচ্ছে এটা, তাহলে v এর মান কত আসে √2 ইনটু 3.5 ইনটু 175, সুতরাং v এর মান আসে হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে ওকে, তাহলে বল সরিয়ে ফেলার পরে এই যে এইটুকু এখানের যে শেষ বেগটা এটাই কি হচ্ছে এই পার্টের আদিবেগ হয়ে যাবে না? তাহলে বল সরিয়ে ফেলার পর S2 এর জন্য আদিবেগ কত, আদিবেগ U2 ইজ ইকুয়ালস হচ্ছে কত 35 ms ইনভার্স 1, ঠিক আছে, এটার জন্য আদিবেগ। এবার বস্তুটা আমরা কি চাচ্ছি, এইখানে বাক্সটা কত 584 মিটার দূরত্ব ধরে এখানে বাক্সটা আমরা চাচ্ছি এখানে এসে বস্তুটা থেমে যাক, তাহলে আমাদের বের করতে হবে যে বস্তুটা আদিবেগ যদি এত হয় তাহলে এটা থামার আগ পর্যন্ত হচ্ছে কতটুকু চলছে, তাহলে শেষ বেগ তাহলে কত হবে, এটা যেহেতু বস্তু থেমে যাবে শেষে তাহলে 0 ms ইনভার্স 1, রাইট? ওকে, এরপর আমরা দেখি যে আমাদের এখানে আর কি কি জিনিস দেয়া আছে। খেয়াল করে দেখো এখানে বলা আছে না যে পথের ঘর্ষণ বল 3 নিউটন, তাহলে পথের ঘর্ষণ বল কি এটুকুতেই শেষ? পথ যেহেতু বলছে পুরাটাতেই কি 3 নিউটন করে ঘর্ষণ বল আছে না? আছে তো, ঘর্ষণ বল আছে। এখন দেখো তার ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে, এখন কিন্তু আর এদিকে কোনো বল টান দিয়ে কাজ করতেছে না, এদিকে কোনো ঠেলা কাজ করতেছে না, জাস্ট ঘর্ষণ বলটা উল্টা দিকে কাজ করতেছে। তাহলে তাহলে বিপরীতমুখী গতির বিপরীতমুখী ঘর্ষণ বল ইজ ইকুয়ালস কত 3 নিউটন, তাই না? তাহলে এখন আমরা যদি এই গাড়িটার মন্দন বের করতে চাই কি করব,
মন্দন কি? যেই বলের কারণে হচ্ছে বস্তুটা থেমে যায়, তাহলে সেই বলটাই কি অ্যাকচুয়ালি ঘর্ষণ বল না? উল্টা দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি যে বিপরীতমুখী ঘর্ষণ বল কত? 3 নিউটন। এবং এটা কোন দিকে কাজ করতেছে, গাড়ির দিকে না গাড়ির বিপরীত দিকে? গাড়ির বিপরীত দিকে। তাইলে এটা কি হবে? এম এ ইজ ইকুয়ালস -3 নিউটন। বোঝা গেছে? যেহেতু এই বিপরীতমুখী ঘর্ষণ বল বলছি, এই জন্য হচ্ছে আমার ঘর্ষণ বলের আগে কত লিখছে? -3 নিউটন। কারণ এখানে কি করতেছে, ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে। তাহলে এখানে কি হবে? এ এর মান কি হবে? ত্বরণের মান a ইজ ইকুয়ালস -3। আমার বস্তুর ভর কত? 2 কেজি। 2 ms ইনভার্স 2। তাহলে এখানে মন্দন হচ্ছে আমার -1.5 ms ইনভার্স 2। ঠিক আছে? ওকে। এখন আমি হচ্ছে দূরত্বটা বের করার জন্য এনাফ জিনিসপত্র কিন্তু পেয়ে গেছি। তাহলে আমি এখানে কোন সূত্রটা ইউজ করব বলো তো? আমি এখানে ইউজ করব হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা। তাহলে v এর মান কত? 0 প্লাস আদিবেগ কত? 35 স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান কত? -1.5। কেন ভাইয়া এখানে মাইনাস বসাইলাম? কারণ এই যে এই ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা কি মন্দন সৃষ্টি করতেছে না? আর মন্দনের আগে হচ্ছে মাইনাস বসে, ঠিক আছে? তাহলে a এর মান কি? নেগেটিভ। ওকে, গুণ s2 এর মান হচ্ছে আমি জানি না। ও আচ্ছা, এগুলো সব u2 হবে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে s2 এর মান আসবে 408.33 মিটার। এবার আমি s1 আর s2 যোগ করে 175 মিটার প্লাস হচ্ছে 408, তাহলে 175 আর 408 যোগ করলে হয় হচ্ছে 75 আর 8, এটা হচ্ছে 83, 583। হ্যাঁ, তাহলে 584। হ্যাঁ, হয় 583.33 মিটার। তাহলে s1 প্লাস s2 যোগ করলে আসে হচ্ছে 583.33 মিটার। তার মানে হচ্ছে এই বস্তুটা কি করবে না, এই বস্তুটা হচ্ছে এই বাক্সে পড়বে না, কারণ 584 মিটার হইতে হবে বাক্সে পড়ার জন্য। সো আই গেস এই জিনিসটা, এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ম্যাথটাতে আমরা কি করছি বেসিক্যালি, প্রথমে হচ্ছে বল যতক্ষণ দিছি ততক্ষণ দূরত্ব বের করছি, তারপর বল ছেড়ে দেওয়ার পর দূরত্ব বের করছি, দুটো যোগ করে দিছি। এই হচ্ছে আমাদের ম্যাথ, এবং আমাদের এই ঘর্ষণ বল নিয়ে এইরকমই হচ্ছে ম্যাথ আসবে। চলো আমরা এই ঘর্ষণ বলের জন্য নেক্সট আরেকটা ম্যাথ একটু দেখে আসি, যে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কি বলছে। এই ম্যাথটাতে একটু ল্যাঙ্গুয়েজের গেঞ্জাম আছে। ল্যাঙ্গুয়েজের কি গেঞ্জাম আছে? সেটা হচ্ছে এখানে বসে 3 ms ইনভার্স 1 বেগে 2 কেজি ভরের একটা বস্তু, ওকে আঁকি। ধরো হচ্ছে এটা 2 কেজি ভরের একটা বস্তু, এটা 3 ms ইনভার্স 1 বেগে হচ্ছে চলতেছে। তাহলে এটা হচ্ছে m1, এটা হচ্ছে u1, আদিবেগ হচ্ছে u1। 0.5 কেজি ভরের অপর একটি স্থির বস্তু, ওকে ফাইন, এটা তাহলে চলতেছে। আরেকটা বস্তু স্থির আছে, সেটা কত? 0.5 কেজি, এবং এটা হচ্ছে m2, আর এটার u2 হচ্ছে 0। ওকে, সো এটা এসে এটাকে ধাক্কা মারছে। ধাক্কার আগে ও পরে মোট গতিশক্তি সমান। গতিশক্তি সমান মানে কি? ওই স্থিতিস্থাপকতার সূত্র আর ভরবেগের নিত্যতার সূত্র হচ্ছে সংরক্ষিত হয়। তার মানে এখানে দুইটাই কাটছে। বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র মানে, আবার হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র মানে, মানে গতিশক্তি সংরক্ষণ সূত্র, যে দুইটাই মানে। এখন হচ্ছে সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত। এখন এইটুকু পর্যন্ত কিন্তু বলে নাই যে সংঘর্ষের পরে এই দুইটা বস্তু একসাথে চলবে নাকি আলাদা চলবে। খেয়াল করে দেখো, যদি এই দুইটা বস্তু আলাদা চলে, নর্মালি তাই হয়, যদি তোমাকে বলে দেয়া না থাকে যে সংঘর্ষের পরে দুইটা বস্তু একই বেগে চলতে থাকলো বা একসাথে চলতে থাকলো, তাহলে ধরে নেবা যে দুইটা বস্তু আলাদা চলবে। তাহলে সংঘর্ষের পরে বলতো এটার শেষ বেগ কি v1 হয়ে যাবে না, আর এটার শেষ বেগ v2 হবে। এখন আমরা যদি এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে এই ম্যাথটা করতে চাই, কারণ আমার কাছে তো দুইটাই অপশন দিছে, দুইটা অপশনই দিয়ে দিছে, আমি ভরবেগের নিত্যতার সূত্র দিয়ে ওটা করতে পারি, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র, অথবা গতিশক্তির সূত্র দিয়ে ওটা করতে পারি। আমি কোনটা দিয়ে করব সেটা বোঝার জন্য দেখো, অনেক টিচার হচ্ছে তোমাকে এখানে সরাসরি ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে বলে করে দিবে, কিন্তু কেন ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতেছে এটা তোমাকে বলে দিবে না। আমি বলে দিচ্ছি, দেখো m1 u1 প্লাস m2 u2 is equals m1 v1 প্লাস m2 v2। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র না? তুমি এটার মান জানো, এটার মান জানো, এটার মান জানো, এটার মান জানো, কারণ এই যেগুলো দেয়া আছে। আবার এটার মান জানো, এটার মান জানো। এখন এই একটাই সমীকরণ আছে, আমরা জানি কোন একটা সমীকরণে যদি একটা চলক থাকে তাহলে একটা সমীকরণ দিয়ে ওটা সলভ করা যায়, দুইটা চলক থাকলে দুইটা সমীকরণ লাগে। এখানে দেখো, তুমি চলক মানে যেটার মান তুমি জানো না, তাহলে এটার মানও তুমি জানো না, এটার মানও তুমি জানো না, বাট তোমার কাছে সমীকরণ একটা, তুমি এটা দিয়ে কোনো আনসার বের করতে পারবা? আনসার কিন্তু তুমি বাইর করতে পারবা না।
সো তোমার এই সূত্র দিয়ে তুমি ম্যাথটা করতে পারবে না, কারণ এই সূত্রের মধ্যে v1 এর মানও তুমি জানো না, v2 এর মানও তুমি জানো না। একটার মান যদি না জানতা তাইলে সমস্যা ছিল না। সো এটা দিয়ে করা যাবে না। তাইলে এই ম্যাথটা কি দিয়ে করতে হবে? ওই যে আমাদের শক্তির সংরক্ষণ, এই গতি শক্তির সংরক্ষণশীলতা সূত্র, সেখানে আমরা কি জানি? সেখানে আমরা জানি যে v1 ইজ ইকুয়ালস কি, বলো, m1 প্লাস m2 প্লাস m1 প্লাস m2। আমাকে কোনটা বলছে? স্থির বস্তুর শেষ বেগ। তাহলে স্থির বস্তু আমি m2 ধরছি, তাহলে স্থির বস্তুর শেষ বেগ হবে কি v2। স্থির বস্তু যদি আমি m2 ধরি তাহলে স্থির বস্তুর আদিবেগ u2, স্থির বস্তুর শেষ বেগ হবে v2। তাহলে এবার দেখো, এখানে দেখো আমি কি করব, যে কোনটাতে u1 যে কোনটাতে u2। এখন কি বলছে? v2 বের করতে। তাহলে v2 মানে m2 m1 লিখবো, এবং m2 m1 কে কি করব, u2 এর আগে নিয়ে বসাবো। তাহলে এই যে এখানে বসাইলাম। এবার যেটা বাকি থাকবে u1, এটার m কে 2 দিয়ে গুণ করে এখানে বসাই দেবো, তার মানে 2m1। এবার এখানে দেখো তো সবগুলোর মান তুমি জানো কিনা? m1 আর m2 এর মান জানো, u1 এর মান তুমি জানো, u2 এর মান তুমি জানো। এবার এটা থেকে কি হবে? আনসার সুন্দর মতো হচ্ছে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে 2.4 ms ইনভার্স 1। ওকে, সো আই গেস এটা আমরা বুঝতে পারছি। এবার চলো হচ্ছে আমরা ঘ নাম্বারটাতে চলে যাই, যে সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত হয়ে 60 মিটার দূরে গিয়ে থেমে গেলে বাধাদানকারী বলের মান কিছু একটা আমাদেরকে বের করতে বসে। তাহলে আমরা কি কি জানি? যে সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলিত হয়ে গেছে। এখন খেয়াল করো, দুইটা বস্তু যদি মিলিত হয়ে যায় তাহলে মিলিত বেগ মানে কি? এটা ধরো হচ্ছে আমাদের বস্তুটা ছিল হচ্ছে 2 কেজি ভরের বস্তু, এটার আদিবেগ 3 ms ইনভার্স 1। এটা হচ্ছে স্থির একটা বস্তু, এটা হচ্ছে 0.5 কেজি, তাহলে এটার আদিবেগ 0 ms ইনভার্স 1, তাই না? এখন এই দুইটা বস্তু, এটা এভাবে যাচ্ছে আর এটা স্থির। এখন দুইটা যদি মিলিত হয়ে যায় তাহলে এই বস্তু এবং এই বস্তু দুইটা কি একই সাথে চলবে না? তখন তাদের শেষ বেগ কি একই হয়ে যাবে না, শুধু v? তাইলে তখন সেক্ষেত্রে আমরা m1 u1 প্লাস m2 u2, এখানে m1 v1 এর জায়গায় কি লিখতে পারবো? v প্লাস m2 v2 এর জায়গায় কি লিখতে পারবো? v। তাহলে এখানে কি হবে? m1 প্লাস m2 ইনটু v। তাহলে তাদের শেষ বেগ আমরা বের করে ফেলতে পারবো না, দুইজনের শেষ বেগ একসাথে। তাহলে এখানে আমরা কি করব? ভরবেগের নিত্যতা সূত্র ইউজ করব। এটা একটু আমাদের ব্রেন খাটায় বুঝতে হবে। তাহলে এখানে আছে m1 u1 প্লাস m2 u2, প্যারা নিও না, এটা আমি করাই দিচ্ছি তোমাদের মান বসায় ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো m1 u1, m1 এর মান কত রে? 2 কেজি, 2, u1 কত? 3, প্লাস m2 এর মান কত? 0.5, আর u2 কত? 0। আর m1 প্লাস m2 2 আর 2.5, তাহলে এটা হচ্ছে 2 আর 0.5, এটা হচ্ছে v। তাহলে এখানে কত আসে? এটার মান 0, তাহলে 3 দোকানে 6, 6 ডিভাইডেড বাই এখানে 2.5, 6 কে 2.5 দিলে ভাগ দিয়ে কত আসে রে? ও আমি একটা জিনিস ভুল করছি, এটা 2.4 না, এটা হচ্ছে 4.8 ms ইনভার্স 1 আসবে। ঠিক আছে, 4.8 ms ইনভার্স 1, আর এটা আসবে হচ্ছে 2.4 ms ইনভার্স 1। অর্থাৎ দুইটা বস্তু যদি একই সাথে চলতে থাকে তাহলে হচ্ছে শেষ বেগটা, দুইটা বস্তুরই শেষ বেগ হবে 2.4 ms ইনভার্স 1। এখন বস্তুদ্বয় মিলিত হয়ে হচ্ছে তারা এত বেগে চলা স্টার্ট করছে, মানে এখানে আসছে, এটা এসে এখানে ধাক্কা দিছে, এরপরে দুইটা একসাথে হয়ে এত বেগে চলা স্টার্ট করছে। ওকে, তাহলে এইখানে যেটা শেষ বেগ, মানে সংঘর্ষ হওয়ার পরে যেটা শেষ বেগ, এটাই কি সংঘর্ষ হওয়ার পরে চলা শুরু করার আদিবেগ না? আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? মানে আমরা এখানে যেটাকে শেষ বেগ হিসেবে বের করতেছি, যে সংঘর্ষের পরের বেগটা, সংঘর্ষের পরের বেগটাই কি সংঘর্ষের পরের জন্য আদিবেগ না? মানে এখান থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা কি 60, সেটা 60 মিটার আমাকে বলে দিছে যে এখান থেকে এটুকু পর্যন্ত সে 60 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এই বেগটাই কি তার আদিবেগ না? তাহলে আমি এই যে এই ভিটা, এটাকে কি বলতে পারি না যে সংঘর্ষের পর, সংঘর্ষের পর আদিবেগ, সংঘর্ষের পরের আদিবেগ কত? অ্যাকচুয়ালি এই ভিটা না, সেটা কত? u2 ইজ ইকুয়ালস v, সেটা হচ্ছে 2.4 ms ইনভার্স 1, রাইট? এটুকু বুঝছো? এইবার সংঘর্ষের পরে সে কতটুকু দূরত্ব গেছে? 60 মিটার, তাহলে s ইজ ইকুয়ালস হচ্ছে 60 মিটার, এবং সে কি 60 মিটার দূরে গিয়ে থেমে গেছে না? সংঘর্ষের পর 60 মিটার দূরে গিয়ে সে থেমে গেছে, তার মানে তার v হচ্ছে 0 মিটার ইনভার্স 1। এখন তার ত্বরণ কত ছিল? a, কতটুকু ত্বরণে হচ্ছে সে থামছে, সেটা আমরা কিভাবে বের করব? a ইজ ইকুয়ালস ওয়াট জানি না, তাহলে আমরা বের করতে পারি v স্কয়ার ইজ ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে। এখন আমরা এই সূত্রটাই হচ্ছে এখানে বসাই, যে v স্কয়ার ইজ ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as।
ভি এর মান কত 0 স্কয়ার প্লাস ইউ এর মান কত ইউ টু এর মান কত, এটার মান হচ্ছে 2.4 স্কয়ার প্লাস 2 ইনটু এ ইনটু এস, এস এর মান কত 60 মিটার, 60 মিটার দূরত্ব হচ্ছে তাহলে এটা ইনটু 60। তাহলে এখানে এ এর মান কত আসে, এ এর মান আসে হচ্ছে মাইনাস, এই যে এটা যদি এই পাশে আসে মাইনাস 2.4 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 60, এর মান আসে হচ্ছে মাইনাস 0.048 এমএস ইনভার্স 2। তাহলে মন্দনের মানটা কত, মন্দনের মানটা হচ্ছে মাইনাস 0.048 এমএস ইনভার্স 2। এবার কি বলছে, বাধা দানকারী বল, তাই না, বাধা দানকারী বল। এখন আমরা কি জানি, বল ইজ ইকুয়ালস কি, এফ ইজ ইকুয়ালস কি এম এ না, আর এখানে এম কি হবে, দুইটা বস্তুর যোগফল না, দুইটা বস্তু একসাথে চলতেছে না এখানে, তাহলে দুইটা বস্তুর যোগফল, দুইটা বস্তুর ভরের যোগফল কত 2 প্লাস 0.5, আর ত্বরণ কত পাইছি মাইনাস 0.048, তাহলে এটা হবে ইনটু মাইনাস 0.048, এটা এত নিউটন। এখন এ মাইনাসটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে দিক বোঝাচ্ছে যে কোন দিকে বলটা কাজ করতেছে, উল্টা দিকে, ঠিক আছে, ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাকে এখানে বুঝাইছে। সো এটার মান কত হবে 2.5 ইনটু মাইনাস 0.048 নিউটন, নিউটন এই ব্র্যাকেটটা হবে না, এত নিউটন। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করে দেখো তো কত আসে, এটার মান আসে হচ্ছে 0.12 নিউটন। তার মানে এখানে যেটা বলছে যে সংঘর্ষের পর মিলিত হয় 60 মিটার দূরে থেমে গেলে বাধা দানকারী বল 0.12 নিউটনের বেশি হবে না, এটা কারেক্ট, ঠিক আছে। সো আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এবার চলে আসা হচ্ছে ওই যে আমাদের জি এর ম্যাথটা চলে আসবে, যে গতি ঘর্ষণ সহগের কথা একটা বলছে, আমরা গ নাম্বার দিয়ে স্টার্ট করে বাকিটা পরে দেখা যাবে। সো আমি তোমাকে বলছি যে কোনো ঘর্ষণের ক্ষেত্রেই সূত্রটা কি, ঘর্ষণ বল এফ ইজিক্যালস মিউ ইনটু ওজন, রাইট। এখন তাহলে আমাদের মিউ এর মান বের করতে বলছে, তাহলে মিউ মানে হচ্ছে এফ বাই ওজন। তাহলে এখন আমরা ঘর্ষণ বলটা দেখি, এফ মানে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। তাহলে আমরা এখানে দেখি যে ঘর্ষণ বলটা কই আছে, কই আছে কই আছে কই আছে। আচ্ছা, একটি বইয়ের কার্যকরী বল এত, প্রযুক্ত বল এত, তাহলে এদের দুইটার বিয়োগ করলে ঘর্ষণ বল পাওয়া যাবো না। তাহলে আমরা জানি কার্যকরী বল, আমি বলটা স্কিপ করলাম, ইজিক্যালস কি প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল, তাই না। তাইলে কার্যকরী বল কত দিছে রে ভাইয়ারা 4.88 নিউটন, আর প্রযুক্ত বল কত দিছে 7 নিউটন। তাহলে ঘর্ষণ বল কত, এটা আমরা কেমনে বের করব, এখান থেকে ঘর্ষণ বল বের করে ফেলতে পারবো না, ঘর্ষণ বল এখানে নেই, এটার এই পাশে নেই। তাহলে আমাদের ঘর্ষণ বল হচ্ছে ঘর্ষণ বল এটা এই পাশে এটা এই পাশে, তাহলে 7 থেকে 0.5 2.22 নিউটন, 2.12 নিউটন, 2.12 নিউটন, এটা বুঝছো তো। এই যে ঘর্ষণ বলের এই পাশে আনছি, এটার এই পাশে নিছি, তাহলে এটা পজিটিভ হয়ে যায়, এটা এখানে গিয়ে নেগেটিভ হয়ে যায়, তাহলে 7 থেকে 4.88 বাদ দিলে 2.12 নিউটন। ওকে, তাহলে আমাদের ঘর্ষণ বল হচ্ছে 2.12 নিউটন। আর বস্তুটার ওজন কত, ভর দেয়া আছে 500 গ্রাম, ওজন কেমনে বের করে এমজি, তাহলে এম এর মান কিসে নিতে হবে কেজিতে, তাহলে 2.12 নিউটন ডিভাইডেড বাই এখানে হচ্ছে 0.5 কেজি, 500 কে কেজি নিলে 0.5 কেজি গুণ 9.8, এটার মান যত এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ। এটার মান কত একটু বের করো তো, এটার মান হচ্ছে 0.43, ঠিক আছে। ওকে, ঘর্ষণ সহগের কিন্তু হচ্ছে কোনো একক নাই, কারণ এই কেজি আর এমএস ইনভার্স 2 নিউটনকে ভাঙলেও কেজি আর এমএস ইনভার্স 2 আসে, সো নিউটন নিউটন কাটা যায়, ঠিক আছে। দেখো ঘ নাম্বার ম্যাথটাতে কি বলছে, উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। আমরা ওজন মানে কি জানি, ওজন W = mg, তাহলে যেই জায়গাতে হচ্ছে জি এর মান কম ওইখানেই হচ্ছে বস্তুর ওজনটা কম হবে, সিম্পল। কারণ বস্তুর ভর তো আর কোথাও চেঞ্জ হয় না, এটা আমরা জানি, না জানলে এখন জেনে নাও যে বস্তুর ভর কোথাও চেঞ্জ হয় না। এখন দেখো আমাদের দুইটা বস্তু দিছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখন দেখো আমরা কোন একটা বস্তু যখন পৃথিবীর উপরে থাকে তখন তার অভিকর্ষজ ত্বরণ দেখছি gm/r², তাই না, পৃথিবীর সাপেক্ষে। এখন সেক্ষেত্রে এই জি কার উপর ডিপেন্ড করতেছে, পৃথিবীর উপর। তাহলে এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন যদি এরকম হয় পৃথিবী বাদে আমরা অন্য কোনো বস্তুর সাপেক্ষে হচ্ছে বের করতেছি, তাহলে এই এম আর আর কি ওই বস্তুর সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে না। যেমন ধরো আমি জি মানে কি, এটা পৃথিবী, পৃথিবীর জন্য, তাহলে এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমি যদি জি এক্স দেই, যে এক্স বস্তুর জন্য জি এর মান, এক্স বস্তুর জন্য জি এর মান, তাহলে কি হবে
এটা তো কনস্ট্যান্ট, বড় হাতের জি কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক। বাট এই এম এর মানটা কি হয়ে যাবে, এম অফ এক্স না, কারণ এখানে আমি এক্স বস্তুর জন্য বের করতেছি, পৃথিবীর জন্য তো আর জি বের করতেছি না। তাহলে পৃথিবীর জন্য যদি আমি জি বের না করি, তাহলে পৃথিবীর ভরের জায়গায় আমি কি এক্স বস্তুর ভর বসাবো, আর এটা কি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধের জায়গায় আমি কি বসাবো, আমি হচ্ছে এক্স বস্তুর হচ্ছে তোমার ব্যাসার্ধ বসাবো, তাহলে এখানে কি হবে আর অফ এক্স। ক্লিয়ার? তাহলে পৃথিবীর জন্য অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এটা, আর এক্স বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণ এটা। এবার ওয়াই বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণ কি, জি ইন্টু এম ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়াই, তাই না? তাই তো। ওকে, এবার আমরা এটার একটু সাজায় রাখি এখানে, যে এটা হচ্ছে আমাদের জি এক্স, এটা হচ্ছে আমাদের জি ওয়াই। ওকে, এবার খেয়াল করো এটার আর এটার ভাগ করো, যে তুমি জি এক্স ডিভাইডেড বাই জি ওয়াই দিছো, করলে কি হবে, এটা উপরে যাবে জি ইন্টু এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে আর এক্স, এক্স বস্তুর ব্যাসার্ধ ডিভাইডেড বাই কি হবে জি ওয়াই এর মান, তাহলে জি ওয়াই এর মান কি জি ইন্টু এম ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়াই, তাই না? ওকে, এর পরের লাইনটা একটু চাপাচাপি হইলো, আমি এখানে লিখে দেই, এখানে লিখে দেই যে তাইলে এটা এখানে কি হবে, এখানে হবে জি এক্স বাই জি ওয়াই ইজ ইকুয়ালস, এই নিচেরটা যখন উপরে যাবে এটা উল্টায় যাবে, ঠিক আছে, ভাগ হইলে এটা উল্টায় যায়, তাহলে উল্টায় গেলে জি ইন্টু এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে আর এক্স ইন্টু আর ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে জি ইন্টু এম ওয়াই, তাহলে জি জি কাটা আর এটা হচ্ছে থাকে, তাহলে কি থাকে এম এক্স বাই এম ওয়াই ইন্টু আর ওয়াই বাই আর এক্স। ওকে, আচ্ছা এখন আমরা একটু কোশ্চেনের ক্ষেত্রে যাই। আমাদের কোশ্চেনে কি বলছে, বলছে এক্স ও ওয়াই এর ভরের অনুপাত এম বাই এম ইজ ইকুয়ালস 81:1, তার মানে এম এক্স ডিভাইডেড বাই এম ওয়াই ইজ ইকুয়ালস কত বলছে 81/1, রাইট? এটা হচ্ছে এক্স এর ভর, এটা ওয়াই এর ভর, দুইটার অনুপাত হচ্ছে 81/1, তাহলে এটার মানে 81/1। ওকে, এবং হচ্ছে এদের ব্যাসার্ধের অনুপাত, মানে এক্স এর ব্যাসার্ধ আর ওয়াই এর ব্যাসার্ধ হচ্ছে 4:1, তাহলে এক্স এর ব্যাসার্ধ কত আর এক্স ডিভাইডেড বাই আর ওয়াই, ওয়াই এর ব্যাসার্ধ আর ওয়াই ইজ ইকুয়ালস 4:1, কারণ হচ্ছে এক্স ওয়াই এর ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত বলছে 4:1, তাহলে এটা হচ্ছে এক্স এর ব্যাসার্ধ, এটা হচ্ছে ওয়াই এর ব্যাসার্ধ, এখন মান বসাই, তাহলে এটাকে যদি আমি উল্টাই দেই জাস্ট আর ওয়াই বাই আর এক্স করি, তাহলে কি আসে 1/4, তাই না? তাহলে আর ওয়াই বাই আর এক্স এর মান কত 1/4, এটার মান হচ্ছে 1/4, আর এম এক্স বাই এম ওয়াই এর মান হচ্ছে 81/1, 81/1, তাহলে জি এক্স বাই জি ওয়াই, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও একটু দেখে নিই দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখানে জি এক্স বাই জি ওয়াই হচ্ছে 81/1 ইন্টু 1/4, তাহলে এটা এখানে লিখে যায় জি এক্স বাই জি ওয়াই ইজ ইকুয়ালস 81/1 ইন্টু 1/4, তাহলে এখানে জি ওয়াই এর মান বের করার জন্য আমি এটার এই পাশে নিয়ে যাই, তাহলে জি এক্স এখানে থাকলো 81/4 ইন্টু জি ওয়াই, তাহলে জি ওয়াই ইজ ইকুয়ালস কত হবে, জি ওয়াইটা এখানেই থাকলো, এটার এই পাশে নিয়ে আসি, তাহলে 4 ইন্টু জি এক্স, 4 ইন্টু জি এক্স, আর নিচে হচ্ছে এটা এই পাশে আনলে 81, তাই না? তাহলে জি ওয়াই ইজ ইকুয়ালস 4/81 জি এক্স, তার মানে কি, তার মানে জি এক্স কি গ্রেটার দেন জি ওয়াই না? ধরো এ ইজ ইকুয়ালস 1/10 বি, এ ইজ ইকুয়ালস 1/10 বি, তাহলে এখানে কে বড়, বি বড় না? এই জন্যই যেহেতু জি ওয়াই ইজ ইকুয়ালস 4/81, হর যেহেতু বড়, তাহলে জি এক্স এর মান হচ্ছে বড়, সুতরাং তাহলে দেখো যেহেতু এক্স অবস্থানে জি এর মান বেশি, এই কারণে জি অবস্থানে কি হবে, বস্তুটির ওজন বেশি হবে, এবং ওয়াই অবস্থানে হচ্ছে বস্তুটির ওজন কম হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে আমাদের টাইপ 2, 3, 4 এর ম্যাথগুলো করে ফেললাম। এবার এখানে একটা ম্যাথ আমরা একটু দেখব, জাস্ট কিভাবে করতে হবে এটা বলে দিব, যে খেলনাগারের উপর একটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে চলতে শুরু করে, ঘর্ষণ বল এত, সেম জিনিস কি হবে, প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল ইজ ইকুয়ালস কি কার্যকর বল, কার্যকর বল ইজ ইকুয়ালস প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল, তাহলে আমার কার্যকর বল কত দেয়া আছে, এত নিউটনের ওজনের একটি খেলনা গাড়ি, তাহলে এটা ওজন, এটা বল না, এটা ওজন, এটা নিচের দিকে কাজ করে গাড়ি, এটা না, গাড়ি মেঝেতে এত ত্বরণে চলতে শুরু করে, তাহলে আমরা কি জানি কার্যকর বল কি, এফ ইজ ইকুয়ালস এম এ ইজ ইকুয়ালস প্রযুক্ত বল কত এটা আমাকে বের করতে বলছে, আর ঘর্ষণ বল হচ্ছে -0.5, তাহলে এম এর মান আমরা কেমনে বের করব,
দেখো বস্তুর ওজন দিয়ে দিছে, তাহলে ওজন W ইকুয়ালস mg, ওজন 3.92 নিউটন ইকুয়ালস m ইনটু 9.8, এটা আমরা জানি। তাহলে এখান থেকে m এর মান বের হবে, এই m এর মানটা এখানে বসাই দিবা। আর ত্বরণ কত আছে, m গুণ ত্বরণ বল আছে 0.5, তাহলে ইকুয়ালস প্রযুক্ত বল 0.5, জাস্ট এইটা এখানে যোগ করে দিলেই হচ্ছে প্রযুক্ত বল হচ্ছে চলে আসবে। ঠিক আছে, ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? আচ্ছা দেখো, ঘর্ষণ যুক্ত অবস্থায় 0.5 ms ইনভার্স টু ত্বরণ বলে দিছে না, ঘর্ষণ যুক্ত অবস্থায়। এখন ঘর্ষণবিহীন অবস্থায় কি হবে? ঘর্ষণবিহীন অবস্থায় কার্যকরী বল হবে, ঘর্ষণবিহীন অবস্থায় মানে যখন ঘর্ষণ নাই তখন কার্যকরী বল ইকুয়ালস কি প্রযুক্ত বল। কারণ ঘর্ষণ বল যদি নাই থাকে তাহলে কার্যকরী বল ইকুয়ালস প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, ঘর্ষণ বল যদি 0 হয় তাহলে কার্যকরী বল ইকুয়ালস প্রযুক্ত বল। তাহলে কার্যকরী বলটা হবে প্রযুক্ত বলের সমান, তখন প্রযুক্ত বল কত? এখান থেকে আমরা প্রযুক্ত বল যেটা বের করব সেটার মান দ্বারা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানে প্রযুক্ত বলের মানটা আসে হচ্ছে 0.7 নিউটন। ওকে, তাহলে এখানেও হচ্ছে কার্যকরী বলটা কত হয়ে যাবে 0.7 নিউটন। ওকে, তাহলে আমরা কার্যকরী বলটা পেয়ে গেছি এখানে। তাহলে কার্যকরী বলটাই কি অ্যাকচুয়ালি ত্বরণ তৈরি করে, তোমাদেরকে বারবার বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে এম এ প্রাইম, মানে যদি শুধু কার্যকরী বলটা একদম প্রযুক্ত বলের সমান হয় তাহলে নতুন যে ত্বরণটা সেটা হচ্ছে এ প্রাইম ইকুয়ালস কত 0.7। এবার এ প্রাইমের মান কত হবে 0.7 ডিভাইডেড বাই এই যে এখান থেকে এম এর মান যত পাইছো এটা বসাই দিবা। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে ত্বরণের মান আরো বাড়বে। ওকে ওকে, এবার এখানে দেখো পানির ফোঁটাটি ভূমিতে পতিত হয়ে প্রয়োজন। ওকে, খুব ভালো কথা। কি বলছে 1 মিলিগ্রাম ভরের একটি পানির কণা, তাহলে আমরা লিখি আগে কি দেয়া আছে, ভর m দেয়া আছে 1 মিলিগ্রাম, তার মানে 10 টু দি পাওয়ার -3 কেজি। এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে 20 মিটার, বেগ হচ্ছে বাতাসের বাধা অতিক্রম করে এত বেগে ভূমিতে পতিত হয়, তার মানে শেষ বেগ ভূমিতে পতিত হয়েছে মানে শেষ বেগ হচ্ছে 15 ms ইনভার্স 1। আদি বেগ কত আমরা জানি না, জি এর মান দেয়া আছে 9.8 ms ইনভার্স 2, এখানে যত দেয়া থাকবে সেটাই হচ্ছে দিতে হবে। পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ধারণ করো। সময় চাইছে, টি এর মান চাইছে। তাহলে এটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা কি সূত্র জানি সময় বের করার জন্য, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এটাকে যখন আমরা উচ্চতা উপর থেকে নিচে পড়তে কোনো বস্তুর জন্য বের করব তখন আমরা কি করব, এসটাকে জাস্ট এইচ বানিয়ে দিব, ইউটি প্লাস হাফ একই সূত্র, এর জায়গায় জাস্ট জি বসায় দিব আর টি স্কোয়ার। এখন কথা হচ্ছে এটা দিয়ে কি আমি টি বের করতে পারবো কিনা। আমার এখানে ইউ আমি 0 ms ইনভার্স 1 ধরতে পারি, কেন? কারণ বলছে 20 মিটার উপর থেকে বস্তুটা পড়ে, যদিও বলে জানি আদিবেগ 0, বাট তারপরেও যেহেতু হচ্ছে আমার এখানে কিছুই বলা নাই, আমি ধরে নিতে পারি যে ইউ ইজ ইকুয়াল 0। ওকে, সো এটা দিয়ে কিন্তু মানটা বের করা যায়। কেন? কারণ এইচ এর মান কত দেয়া আছে 20, এটার মান দেয়া আছে, ইউ এর মান আমি জানি, জি এর মানও জানি, টি এর মান বের করতে হবে। কিন্তু এটা দিয়ে বের করলে তোমাকে সুন্দর মতো স্যার একটা গোল্লা দিয়ে দিবে। কেন এটা দিয়ে ম্যাথ করা যাবে না? কারণ এখানে ভি এর মানটা দিয়ে দিচ্ছে আমাকে, ভি ইউ এখানে যা যা মান দেয়া আছে সবগুলো মান নিয়ে তারপরে ম্যাথ বের করতে হবে, কোনো একটার মান বাদ দিয়ে। যেমন এখানে আমি ভি এর মানটা ইউজ করতেছি না এই সূত্রে, এভাবে ম্যাথ বের করলে ম্যাথ হবে না। তাহলে আমি আরো একটা কি সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2s। এটাকে যখন আমরা উচ্চতার জন্য লিখবো তখন কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2gh। কিন্তু এই সূত্রটা আমি এখানে ইউজ করতে পারবো না। কেন? কারণ এখানে হচ্ছে কি নাই, এখানে হচ্ছে তোমার টি নাই, আমার তো বের করতে বলছে টি, তাহলে এখানে যদি আমার টি না থাকে তাহলে আমি কেমনে বের করবো? এবার তাহলে তখন হচ্ছে আমাকে আরেকটা সূত্র দেখতে হবে। আমরা জানি হচ্ছে এস ইজ ইকুয়ালস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কেউ যদি না জানো তাহলে এই সূত্রটা এখন জেনে নাও। তাহলে এইটার জায়গায় কি উচ্চতার জন্য আমি সূত্রটা লিখতে পারি, এইচ ইজ ইকুয়ালস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে কি ইউ এর মান জানি, ভি এর মান জানি, এইচ এর মান জানি, বসাই দিলে টি এর মান চলে আসবে। এবং এখানে দেখো আমাদের যা যা দেয়া আছে সবগুলাই হচ্ছে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, সো এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ম্যাথটা করব। সো যেহেতু এটা পরীক্ষার আগের ক্লাস, আমি পুরো ম্যাথটা করতেছি না, মান বসায় তাহলে হচ্ছে অনেক টাইম লাগবে। এবার ঘ নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করো কি বলছে গাণিতিক বিশ্লেষণের মধ্যে দেখা পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এখন এই জায়গাতে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই পানির ফোঁটাটা যখন নিচে পড়তেছে তখন এই পানির ফোঁটাটার ওজন হচ্ছে mg। ওকে, এই mg হচ্ছে এখানে অ্যাকচুয়ালি প্রযুক্ত বল, যার কারণে সে নিচে নামতেছে। ঠিক আছে, এখন প্রযুক্ত বলের বিপরীতে কে কাজ করে, ঘর্ষণ বল। এখানে বাতাস একটা বাধা দিচ্ছে না উপরের দিকে, সে যখন বাতাস ছিঁড়ে আসছে তখন বাতাস উপর দিকে একটা বাধা দিচ্ছে,
এই বাতাসের বাধাটা হচ্ছে ঘর্ষণ বল, ধরে নাও ঘর্ষণ বল, এটা ইজ ইকুয়ালস কি বাতাসের বাধা, বাধা। তাইলে এটা হচ্ছে তার প্রযুক্ত বল আর এটা হচ্ছে তার ঘর্ষণ বল, তাহলে তার কার্যকরী বল কতটুকু? এইটুকু, এটুকু হচ্ছে তার কার্যকরী বল, তাই না? কার্যকরী বল। এবং সেই কার্যকরী বলটা আমরা কিভাবে বের করতে পারি? F ইজ ইকুয়ালস ma দিয়ে, তাই না? m হচ্ছে ভর আর a হচ্ছে কার্যকরী ত্বরণ। ওকে, আচ্ছা এখন আমাদের জানতে হবে যে বাতাসের বাধাজনিত বল কত আর এটার ওজনটা কত, এই দুইটা আমাদের বের করতে হবে। এখন আমরা কি জানি? প্রদত্ত বল ইজ ইকুয়ালস কার্যকরী, ধুর বারবার আমি উল্টা সূত্র লিখি, সেটা হচ্ছে কার্যকরী বল, বল ইজ ইকুয়ালস প্রদত্ত বল বিয়োগ হচ্ছে ঘর্ষণ বল, তাই কিনা? ওকে, এখন এখানে আমরা কার্যকরী বলটা কিভাবে বের করতে পারি সেটার জন্য দেখো আমাদের কার্যকরী ত্বরণটা কিন্তু দেয়া আছে, আর কার্যকরী ত্বরণটা দিয়ে আমরা কিভাবে কার্যকরী বল বের করব বলতো? ও সরি, কার্যকরী ত্বরণটা দেয়া নেই, বাট কার্যকরী ত্বরণটা বের করার সূত্র দেয়া আছে। কিভাবে? দেখো এই বস্তুটার উচ্চতা দেয়া আছে না, তার মানে h দেয়া আছে, h কত? 20 মিটার, রাইট? এবং এটা শেষ বেগ দেয়া আছে, v হচ্ছে 15 ms ইনভার্স 1, আদি বেগ দেয়া আছে u ইজ ইকুয়াল 0 ms ইনভার্স 1, রাইট? এবং আমরা কি করছি? আমরা হচ্ছে এটা মাটিতে পড়ার সময়টাও বের করছি, সময়টা হচ্ছে 2.67 সেকেন্ড। এখন এখান থেকে এই যে এটা তো পানির ফোঁটাটা যে আসলে মাটিতে পড়ছে যেই বলে, ওইটার হিসাব না, কারণ বস্তুটার ওজন আছে, বাতাসের বাধা কাজ করতেছে, এগুলো তো হচ্ছে আমরা মনে মনে চিন্তা করতেছি, বাট বাস্তবে আমি বাইরে থেকে কি দেখবো? বাস্তবে শুধু আমি এই পার্টটা দেখবো না, তাহলে এই পার্টটার হিসাবই কি এখানে বলা আছে না? এই কোশ্চেনের মধ্যে বলা আছে না যে কার্যকরী বলের পার্টের হিসাব? সো এটা দিয়ে আমি কি করতে পারবো? এটা দিয়ে আমার যে ত্বরণটা বেরোবে এটা অ্যাকচুয়ালি কার্যকরী বলের ত্বরণটা, বুঝা গেছে? কারণ এই যে প্রযুক্ত বল এম জি মানে ভর, ওজনটা নিচের দিকে কাজ করতেছে, এটা তো আমার কল্পনা। বাতাসের বল উপরের দিকে কাজ করতেছে, এটা আমার কল্পনা, বাট বাইরে থেকে যখন আমি পানির ফোঁটা পড়তে দেখবো তখন তো আমি দেখবো শুধু এই পার্টটা, রাইট? আচ্ছা, আই গেস বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা যেই ত্বরণের মানটা বের করব, এর মানটা বের করব, এটা কি হবে? কার্যকরী ত্বরণ। আর কার্যকরী ত্বরণের সাথে m গুণ করে দিলে আমরা কার্যকরী বল পেয়ে যাব। তাহলে কার্যকরী ত্বরণের মান কত রে? আমরা সূত্র লিখি, v স্কয়ার ইজ ইকুয়ালস u স্কয়ার প্লাস 2gh, সরাসরি সূত্র লিখে দিলাম। তাহলে এখানে এর মান আসবে হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে v এর মান কত? 15। তাহলে 15 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, তাই না? এটা হচ্ছে a এর মান। এটার आंसर আসে হচ্ছে 5.625 ms ইনভার্স 2। ঠিক আছে? তাহলে এখানে আমরা কার্যকরী বল কি করতে পারবো? ওই a দিয়ে এটারে গুণ করে দিলে কি কার্যকরী বল পেয়ে যাব। এবার এবার প্রদত্ত বল কেমনে বের করব? প্রদত্ত বল বা প্রযুক্ত বল, প্রযুক্ত বলের আরেক নাম হচ্ছে প্রদত্ত বল। প্রদত্ত বল মানে কি? mg। mg কেমনে বের করব? ভর কত দেয়া আছে? 10 টু দি পাওয়ার -3 কেজি গুণ 9.8, এটা হইলে কি প্রযুক্ত বল পেয়ে যাব। তাহলে কার্যকরী বলের মান এখান থেকে জানি, প্রযুক্ত বলের মান এখান থেকে জানি, ঘর্ষণ বলের মান বের করে ফেলতে পারবো। দেখা যাবে যে ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলটা হচ্ছে প্রদত্ত বলের চেয়ে হচ্ছে কম। ঠিক আছে? তাহলে পানির ফোঁটাটির ওজন কি হবে? ঘর্ষণজনিত বল বা বাধাজনিত বল অপেক্ষা বেশি। বোঝা গেছে? আই গেস হচ্ছে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এবার আসো হচ্ছে টাইপ 5। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ, খুবই সহজ একটা ম্যাথ। সেটা কি তোমাকে এই পুলিটা দিয়ে দিবে, একদম হুবহু এটা দিয়ে দিবে। কি আছে? এখানে একটা বস্তু আছে মাঝখানে টেবিলের উপরে, খুব সুন্দর। টেবিলের উপরে একটা বস্তু আছে, এই বস্তুটার দুই পাশে দুইটা জিনিস ঝুলাই দিছি, এই পাশে একটা ভারী বস্তু ঝুলাই দিছি, এই পাশে একটা হালকা বস্তু ঝুলাই দিছি। এখন তাহলে নরমালি কি বোঝা যাবে? এই ভারী বস্তুটার দিকেই হচ্ছে এই রশিটা পড়তে থাকবে, মানে এই রশিটা যদি চলতে থাকে, এখানে একটা বস্তু আছে, এদিকে একটা ভারী বস্তু ঝুলানো, এদিকে একটা হালকা বস্তু ঝুলানো, একটা ওইদিকে একটা হালকা বস্তু ঝুলানো, তাহলে এই রশিটাকে এদিকে হচ্ছে পিছলায় পড়তে থাকবে, এদিকে পিছলায় পড়তে থাকবে। তাহলে এদিকে যে পিছলায় পড়তে থাকবে, তাহলে এদিকে একটা ত্বরণ থাকবে, যেহেতু এদিকে পড়তেছে, এদিকে গতিশীল হচ্ছে, তাই না? এখন তোমাকে বলবে যে এই ত্বরণটার মান কত, যে যেই ত্বরণে বস্তুটা পড়ে যাইতেছে নিচের দিকে, এই ত্বরণটার মান কত। সো সেটার ক্ষেত্রে কোনো বুঝা টুজার কিচ্ছু নাই, সূত্র মুখস্থ। এই ইজ ইকুয়ালস কি? তিনটা ভরের যোগফল,
নিচে থাকবে, হরে থাকবে তিনটা ভরের যোগফল, উপরে থাকবে এম ভারী মাইনাস এম হালকা ইনটু জি। এটা হচ্ছে একদম হুবহু এই ম্যাথটা আসবে কেমনে, এই যে দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড স্পেশাল, এই যে সিলেট বোর্ডে এই ম্যাথটা আসছে। তাহলে এই যে পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। অভিকর্ষ ত্বরণ তো 9.8 আমরা জানি, পি বস্তুটির ত্বরণ কি হবে সোজা আমরা জানি, ত্বরণ ইকুয়াল কি হবে নিচে সব বস্তুর ভরের যোগফল, তাহলে 66 প্লাস এখানে এটা হচ্ছে 66, এটা 2 কেজি, এটা 30 কেজি, তাহলে 2 প্লাস 30। আর পি বস্তুটির ত্বরণ, এই বস্তুটির ত্বরণ কত হবে, প্রত্যেকটা ত্বরণই অ্যাকচুয়ালি এই, এটার ত্বরণ যত এটার ত্বরণ যত এটার ত্বরণ তত একই, যে কোনো বস্তুর ত্বরণই এ। তাইলে কত হবে ভারী বিয়োগ হালকা, তাহলে ভারীটা আর এই পাশে হচ্ছে হালকাটা, তাহলে 66 মাইনাস 30 গুণ হচ্ছে জি, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, খুবই ইজি, খুবই ইজি, এটা কোনো বিষয় না। ঠিক আছে, আচ্ছা সো এটা একটা পুলি। আর এখানে আরেকটা বলছে যে ঘর্ষণ সহগ দিয়ে দিছে, বলছে ঘর্ষণ বল কত, এটা হচ্ছে ওই আগের ম্যাথে চলে গেছে যে ঘর্ষণ বল ইজ ইকুয়ালস কত মিউ ইনটু ওজন, রাইট? তাহলে ওজন কি এমজি আর মিউ হচ্ছে ঘর্ষণ সহগ। এবার ঘর্ষণ বল এটার মান চাইতেছে, তাহলে মিউ এর মান বলছে ঘর্ষণ সহগ 0.2, তাহলে 0.2 বস্তুর ভর হচ্ছে 2 কেজি গুণ 9.8, এটা যত তত নিউটন। তাহলে আমরা গ নাম্বারও পেরে গেছি। এবার এইখানে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যদি এইরকম করে কোনো বস্তু থাকে, ঠিক আছে, এটা হচ্ছে M1 একটা বস্তু, এখানে একটা কপি কল আছে, আর এখানে M2 আর একটা বস্তু আছে, টেবিলের উপর একটা বস্তু আর টেবিলের সাইড থেকে আর একটা বস্তু ঝুলতেছে। তাহলে এখানে কি হবে, এই বস্তুটা কি নিচে নেমে যাবে না এইভাবে, এদিক দিয়ে নিচে নেমে যাবে না, এদিক দিয়ে নিচে নেমে যাবে, তাহলে এদিকে এ ত্বরণ থাকবে, এই এ ত্বরণের মান হচ্ছে M2 অর্থাৎ যে বস্তুটা সাইডে আছে ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইনটু জি। ঠিক আছে, এইটার হচ্ছে ম্যাথ আছে এই যে এইখানে, এখানে এখানে বলছে যে প্রথম চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব। তাহলে এই যে এই এম বস্তুটার উপর পি বস্তুর বলের প্রভাব কি হবে, আমরা জানি যে কোনো বল কি এফ ইকুয়ালস এম এ, অর্থাৎ এই বস্তুটা যত ত্বরণে যাচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই বস্তুটা কত বলে টানতেছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি এ ইকুয়ালস হচ্ছে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু এখানে হচ্ছে জি, রাইট? তাহলে M2 এর মান কত, M2 মানে যেটা সাইডে আছে, সাইডে কত আছে 3 ডিভাইডেড বাই M1 কত ওই যে উপরে যেটা টেবিলে আছে যেটা, প্লাস M2 হচ্ছে সাইডে যেটা আছে ইনটু জি। তাহলে এখানে যত আসবে এটাই হচ্ছে A এর মান, আর এই A এর মানটা এখানে বসাই দিলে কি হয়ে যাবে, এখানে যদি M এর জায়গায় জাস্ট এই যে এটা বসাই দিই, যে এটা তো দুইটারই ত্বরণ, এই A হচ্ছে এটারও ত্বরণ এটারও ত্বরণ। এখন আমরা যদি বলে যে এটার উপর বল বের করো, তাহলে আমি জাস্ট এটার ভরের সাথে হচ্ছে ত্বরণ গুণ করে দিব, যদি বলে এটার উপর বল বের করে তাহলে এটার ভরের সাথে হচ্ছে ত্বরণ গুণ করে দিব। ঠিক আছে, সিম্পল। আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে এখান থেকে আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে এইভাবে হচ্ছে ধরো কপিকল দেয়া আছে, ঠিক আছে, এপাশে একটা হালকা বস্তু ঝুলানো, এপাশে ভারী বস্তু ঝুলানো, তাহলে কোন দিকে নামবে বলো তো, এদিকে হচ্ছে আমার ত্বরণ হবে, তাই না? মানে এভাবে হচ্ছে বস্তুটা নামতে থাকবে। তাইলে আমার দুইটা বস্তুরই কিন্তু ত্বরণ সেম, এটা এই ত্বরণে উপরে উঠতেছে, এই ত্বরণে এটা সেম ত্বরণে নিচে নামতেছে, তখন সূত্রটা হচ্ছে ত্বরণ ইকুয়ালস এম ভারী মাইনাস এম হালকা ডিভাইডেড বাই এম ভারী প্লাস এম হালকা ইনটু জি। আর টান কি হবে, এম ভারী বস্তুটা এদিকে টান খাইতেছে, আর হালকা বস্তুটা যদি উপরে উঠতেছে সে উপরে টান খাইতেছে, টানের সূত্র হচ্ছে এটা, এটা দিয়ে এখনো ম্যাথ আসে নাই, বাট আসতে পারলে যাতে তোমরা করতে পারো এই জন্য হচ্ছে এটা দিয়ে দিছি। ও আসছে এক জায়গায় আসছে, এই যে এইটা, সো এইটাতে তুমি ত্বরণ বের করো এবং টান বের করো, ঠিক আছে, এই যে এই বস্তুটা আর এই বস্তুটা, ওকে, এটা হচ্ছে তোমার 5 কেজির বস্তু আর এটা হচ্ছে 25 কেজির বস্তু। সো দুইটার ক্ষেত্রে এটার ত্বরণটা উপরের দিকে, এটার ত্বরণটা নিচের দিকে, বাট দুইটা ত্বরণই একই, এটার ত্বরণটা এটার টান হচ্ছে উপরের দিকে আর এটার টান হচ্ছে নিচের দিকে, বাট দুইটার টানই হচ্ছে একই। সো জাস্ট সূত্র বসাবা, এই যে এই সূত্রের মধ্যে বসাবা, এই সূত্রের মধ্যে বসাবা, আনসার চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার হচ্ছে আমি লাস্ট টাইপের ম্যাথটা আজকে করাবো, সেটা হচ্ছে এটা বুলেটের ম্যাথ। ঠিক আছে, এত প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেছে, বাধাদানকারী বলের মান কত, বলটি পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। এবার খেয়াল করো কি কি দেয়া আছে সেটা দেখি। প্রথমে বলছে 10 গ্রাম ভর বিশিষ্ট বুলেট, তাহলে এম ইজ ইকুয়ালস 10 গ্রাম, তার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। এত বেগে হচ্ছে এবিসি তক্তাদ্বয়ের ভিতরে প্রবেশ করছে, তাহলে আদি বেগটা হচ্ছে 300 ms ইনভার্স 1, গুড।
বেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে শেষ বেগ হচ্ছে 300/2 ms ইনভার্স 1, তার মানে কত 150 ms ইনভার্স 1। ঠিক আছে, ওকে। কতটুকু প্রবেশ করছে? তিনটার পুরুত্বের সমষ্টির অর্ধেক, 1/3। তাহলে তিনটার পুরুত্বের সমষ্টি কত? 2 3 5, এখানে 4 9, তাহলে s ইজ ইকুয়ালস 9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3, 1/3 বলছে, তার মানে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার হলে 3 × 10⁻² মিটার, তার মানে হচ্ছে এত মিটার। ঠিক আছে, এত মিটার। ওকে, বাধাদানকারী বলের মান, বলের মান আমরা কেমনে বের করি? বল F ইজ ইকুয়ালস ma, তাহলে আমার ত্বরণ a এর মান বের করতে হবে। a এর মান বের করার জন্য কি আছে সূত্র আমরা একটু দেখি, v² ইজ ইকুয়ালস u² + 2s। ভাই আপনি ধুম করে এই সূত্র কই থেকে পাইলেন? তুমি মিলাও না, তুমি আরো সূত্র নাও। s ইজ ইকুয়ালস ut + ½ at², s ইজ ইকুয়ালস u + v/2 * t। সবগুলো সূত্র এক সাইডে লেখো, লিখে দেখো যে এগুলো আছে এবং a এর মান বের করা যায় এরকম কোন সূত্র আছে, সেটা হচ্ছে এটা। সো এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে v² - u²/2s, এখানে জাস্ট এগুলোর মান বসাই দিলে হচ্ছে a এর মান চলে আসবে। a আর বুলেটের ভর গুণ করে দিলে কি হবে? আমার বাধাদানকারী বলের মান চলে আসবে। ঠিক আছে, এবার বুলেটটা অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না, এটা গতি চ্যাপ্টারের সূত্র। ঠিক আছে, সো তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম মাস্টার ক্লাস চাও, পরীক্ষার আগে একদম কম্প্যাক্ট ক্লাস, যেটা থেকে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় সব কোশ্চেন আনসার করতে পারবা, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও ইন্টারেস্টেড।